গল্পের নাম কৃষ্ণময়ীর অলঙ্কার। কলমে রাহুনুমা রাহা। প্রথম পর্ব। ক্যান আই কিস ইউ ম্যাম। ভরা ক্যাম্পাসে উচ্চ স্বরে চিরকুটে লেখা শব্দগুলো পড়ল সজল। মুহূর্তেই আশেপাশের সকলের নজর পড়ল এদিকটায়। পলক তাজোয়ার বিরক্ত ভঙ্গিতে তাকালো আশেপাশে। সজলের দিকে রক্তলাল চোখে তাকিয়ে বলল, কমন সেন্স কি পাইকারি বাজারে বিক্রি করে দিছিস? এত জোরে কেউ এসব পড়ে? কিস করতে চায় তো ভালো। জানা চিপায় চাপায় গিয়ে কার্য হাসিল কর। ভরা ক্যাম্পাসে মাইকিং করছিস কেন? আশ্চর্য। সজল মেকি হেসে বলল, ভাই, চিঠিতে আফনের নাম মেনশন করা। সামনে এমন তসতসে আম রাইখা ক্যাডা এই পচা কাঁঠালের বিচির দিকে নজর দিব? হেই কপাল আমাগো আছে নাকি? পলক তাজোয়ার জহুরির মতো পর্যবেক্ষণ করল সামনে দাঁড়িয়ে থাকা ঘর্মাক্ত মানবীর দিকে। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরে পড়ছে গাল গড়িয়ে। হাতের উল্টো পিঠে কপালের ঘামটুকু মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করল সে। শ্যামা তরুণীরা ঘোমটার আড়ালে উকি দিচ্ছে ঘন কালো কেশের গাছি। পলক লাফ দিয়ে বাইক থেকে নেমে গেল। বা হাতে সিল্কি চুলগুলো সেট করে এগিয়ে গেল ঘর্মাক্ত মানবীর দিকে। গম্ভীর পুরুষালী কণ্ঠে শুধালো, নাম কি? তিয়াশা তোপা। কাপা কাপা গলায় বলল তোপা। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ভর্তি হতে এসেছি। পলক ভ্রু কুঁচকে বলল, কিন্তু ভর্তির ডেট তো ওভার হয়ে যাওয়ার কথা। তোপা তপ্ত শ্বাস ফেলে বলল, আজ লাস্ট ডেট। ওহ, কিন্তু এটা বলো মেয়ে, ভর্তি হতে এসেই পলক তাজওয়ারকে কিস করতে চাওয়ার দুঃসাহস দেখিয়ে ফেললে। বুক কাঁপল না একবারও। তপার চিৎকার করে বলতে ইচ্ছে হলো, আমার ঠেকা পড়েছে আপনার মতো না কুচু টাইপ মানুষকে কিস করতে চাওয়ার। দেশে কি কিস করতে চাওয়ার মানুষের অভাব পড়েছে নাকি? কিন্তু কিছুই বলা হলো না তার। কণ্ঠনালী তার সাথে বেইমানি করছে আজ। মনের ভেতরে সশব্দে উচ্চারিত হওয়া একটা কথাও বের হচ্ছে না গলা দিয়ে। কাপা কাপা গলায় বলল, আমার কথাটা একটু শুনুন। পলক বাঁকা হেসে বলল, কথায় কিস করতে চাও? গালে? নাকি ঠোঁটে? বলেই ঠোঁট পাউট করে দেখালো পলক। তোপার গা শিরশির করে উঠল। দুপা পিছিয়ে গিয়ে বলল, আমার কথা শুনুন একবার প্লিজ। পলক গম্ভীর ভরাট কণ্ঠে বলল, এসো আমার সাথে। বড় বড় পা ফেলে এগিয়ে গেল সামনের দিকে, ঠিক যেদিক দিয়ে এসেছিল তোপা। যাওয়ার আগে চিলের মতো ছো মেরে চিরকুটটা নিয়ে গেল সজলের হাত থেকে। তপার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। লোকটা কি সত্যি সত্যি চুমু খেয়ে বসবে নাকি? অদৃশ্য মন্ত্রবলে বশীভূত হয়ে তোপাও পেছনে পেছনে ছুটল পলকের পেছনে। হা করে তাকিয়ে রইল সজল। অবাক হয়ে একা একাই বিড়বিড় করল, ভাই কি সত্যি সত্যি চুমু খাবে? ৩০৮ নাম্বার রুম। এই রুমটা হল রুম নামেই পরিচিত। বেশ বড় রুম হওয়ার তিনটে দরজা এই রুমে। পলক একটা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। তার প্রবেশে ভেতরে এতক্ষণ ধরে চলা আড্ডায় ভাটি পড়ল। তোপা ভেতরে গিয়ে চমকে গেল। সেই ছেলে মেয়েগুলোর দল, যারা তপার হাতে চিরকুট ধরিয়ে দিয়েছিল। ভার্সিটি চত্বরে প্রবেশ করার সাথে সাথেই মুখোমুখি হয় তাদের।
তোপার হাতের কাগজের ফাইল ছিনিয়ে নিয়ে বিনিময়ে চিরকুট ধরিয়ে দিয়ে বলেছিল ক্যাম্পাসের সবচেয়ে সুদর্শন যুবককে দিতে। তোপা বুঝতে পারেনি এতগুলো মানুষের মাঝে সবচেয়ে সুদর্শন যুবককে সে চিনবে কি করে। আর চিরকুটেই বাকি লেখা আছে। জিজ্ঞেস করতেই ছেলে মেয়েগুলো হেসে উঠেছিল উচ্চস্বরে। একজনকে জিজ্ঞেস করতেই দেখিয়েছিল এই সুদর্শন যুবক পলক তাজওয়ারকে। তোপা মনে মনে বলল, কুলক তাজওয়ার। পলক হুঙ্কার দিয়ে বলল, এটা কার হাতে লেখা? সবাই চিৎকার শুনে মাথা নিচু করে ফেলল। আগে বুঝতে না পারলেও এখন তারা বুঝতে পারছে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেছে। বাঘ খেপে গেছে মানে আজ কপালে শনির দশা আছে। আমি জানতে চাইছি কে লিখেছে এই চিরকুট। আবারও চিৎকার শুনে ভয় কাঁপতে শুরু করে দিয়েছে সবাই। তোপাও কিছুটা ভরকে গেছে। চোখ পিটপিট করে কেবল চেয়ে রইল পলকের দিকে। মাত্র কিছুক্ষণ আগেও বুঝতে পারেনি শান্ত মানুষটা এতটা বদমেজাজি। আর 1 মিনিট সময়। এর মধ্যে যদি না জানতে পারি কে লিখেছে এটা, তবে এই রুমের একটা পিঁপড়ের হাতও লেখার মতো অবস্থায় রাখব না, গড প্রমিস। ধীর পায়ে সামনে এসে দাঁড়ালো রাত্রি। মাথা নিচু করে বলল, আমি লিখেছি। ওদের দোষ নেই। পলক নিজেকে কন্ট্রোল করতে কপালে আঙুল বুলালো। ঠোঁট কামড়ে কয়েকবার এদিক ওদিক তাকিয়ে বলল, ভাগ্যিস মেয়ে হয়ে জন্মেছিস। আমি মেয়েদের গায়ে হাত দেই না বলেই বেঁচে গেলি। আর একদিন যদি এই ঘটনার পুনরাবৃত্তি দেখেছি তবে ভুলে যাব তুই একটা মেয়ে। তোপা অবাক হয়ে চেয়ে রইল। তোপাকে আরো অবাক করে দিয়ে তপার সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলল, আর তুমি? একজনে হাতে চিরকুট ধরিয়ে দিল আর তুমি নাচতে নাচতে চুমু খেতে চলে গেলে। এত শখ চুমু খাওয়ার? তোপা মাথা নিচু করে ফেলল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। সন্তর্পণে তা মুছে নিল বাম হাতে। মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, নিজের স্বপ্ন যখন অন্যের হাতে বন্দী হয়ে যায় তখন একটা চুমু কেন, বিষ খেতে বললেও চোখ বন্ধ করে খেয়ে নিতে পারি আমি। পলক অবাক হয়ে দেখল চোখে জল নিয়ে ঠোঁটের কোণে ঝুলতে থাকা মেকি হাসি। আমার ফাইল দিন, নয়তো উনি যে কাজটা করেনি সেটা আমি করে দেব। রাত্রি অবাক হয়ে বলল, কি করবে তুমি? তোপা ডান হাতটা উঁচু করে বলল, এই যে হাতটা দেখছেন এটা পেডিকিউর ম্যানিকিউর করা মোলায়েম হাত নয়। এটা খেটে খাওয়া মানুষের শক্ত হাত। এই হাতের চর যদি একবার গালে পড়ে না 7 বার মেকআপ করেও দাগ মুছতে পারবেন না। দিন ফাইলটা, বলে চেয়ারের উপর রাখা নিজের ফাইল নিয়ে গটগট করে হেঁটে চলে গেল তোপা। পলক অবাক হয়ে চেয়ে রইল। মৃদু স্বরে বলল, বাহ কি ঝাঁজ! একেবারে ধানি লঙ্কা। কিন্তু ঝাঁসি কি রানীর এই ঝাঁজ এতক্ষণ কোথায় ছিল? সবাই চলে যেতেই রাত্রি চেয়ারে লাথি মেরে অকথ্য ভাষায় গালি গালাজ করতে শুরু করল। তোপার 14 গোষ্ঠীর পিণ্ডি চটকাতেও ভুলল না। ভর্তির কাজ শেষে মাঠের কর্নারে বরাদ্দকৃত জায়গায় গিয়ে বসল তোপা। ভীষণ ক্লান্ত সে। তার জীবনটাই কেন এত ঝামেলায় জড়ানো? নির্ঘাত ঝামেলা লগ্নে জন্মেছে সে, তাই তো ঝামেলা পিছুই ছাড়ছে না। ব্যাগ থেকে ফোন বের করে কল দিল একমাত্র বান্ধবী পৃথাকে। তপার একমাত্র আপনজন সে।
এই অচেনা শহরের একমাত্র চেনা মানুষটা। গ্রাম থেকে এসে পৃথার বাসায় উঠেছে তোপা, কিন্তু অন্য কারো বাসায় আর কতদিন। তাই তো আজ পৃথাকে নিয়েই বের হবে বাসা খুঁজতে। মোটামুটি একটা থাকার মতো নিরাপদ জায়গা হলেই হবে, যাতে রাতে একটু শান্তিতে ঘুমাতে পারে সে। কতদিন শান্তির ঘুম ধরা দেয়নি দুচোখের পাতায়। তোপা আপনমনে বসে বিড়বিড় করছিল। সহসা পাশে কারো উপস্থিতি টের পেয়ে আকস্মাৎ তাকাল। পলককে দেখে ভ্রু কুঁচকে এলো তার। মনে মনে বলল, এই কুলক তাজওয়ার আবার কি চায় এখানে? একটু বসেও শান্তি নেই যেন, সব জায়গায় অশান্তির মেলা। পলক ভরাট গলায় বলল, রাত্রিকে ওসব না বললেও পারতে। তোপা অলস ভঙ্গিতে হাই তুলে বলল, কেন? জ্বলছে? এতই যখন জ্বলন তাহলে গেলেন কেন সেখানে? আমি পায়ে ধরিনি আমাকে বাঁচানোর জন্য। পলক নিজেকে কন্ট্রোল করে বলল। পলক তাজওয়ারের পায়ে ধরা কেন মরে গেলেও সে নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করে না। আমার ইচ্ছে হয়েছে আমি গিয়েছি। কেন গিয়েছি তার কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দেব না। রাত্রির জন্য এত জ্বালা থাকলে আমি সেটাই করতাম যা চিরকুটে লেখা ছিল। এতক্ষণে এই ঠোঁটের জায়গায় অক্ষত থাকত না। আমার ইচ্ছে হলে এতক্ষণে ক্ষতবিক্ষত হয়ে যেত আমার ঠোঁটের স্পর্শে। তপার সারা শরীর রি রি করে উঠল রাগে। কিছু বলার জন্য মুখ খোলার আগেই দ্রুত গতিতে তপার কোমর চেপে কানের কাছে ফিসফিস করে বলল, এরপর কথা বললে সাবধানে বলবে। শুধু কথা কেন, তুমি বা তোমার ঠোঁট কোনোটাই যেন আমার চোখের সামনে না পড়ো। নেতাদের চরিত্র কিন্তু অতটাও ভালো হয় না। আমার কলঙ্কে কলঙ্কিত হতে না চাইলে সাবধান। কথা শেষ করে এক মুহূর্ত অপেক্ষা না করে শার্টে ঝুলিয়ে রাখা চশমাটা চোখে পড়ে দুই হাত পকেটে ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। তোপা বেয়াক্কেলের মতো তোবদা খেয়ে বসে রইল। চিলেকোঠার ছোট্ট একটা ঘর, উপরে টিনের ছাউনি। রুম থেকে বেরিয়েই নজরে আসবে সাদা গোলাপের সাজানো বাগান। পুরো ছাদ জুড়ে অন্য কোনো ফুলের কোনো চিহ্ন মাত্র নেই, কেবল সাদা গোলাপ। তোপা বিদ্রুপাত্মক হাসল। বাহ, ফুলেদের বেলায়ও সাদা কালো বাছো বিচার শুরু হয়ে গেছে তবে। কেবল আমি অবহেলিত নই কালো রঙের জন্য। ছোট্ট একটা দোলনা, তার পাশেই শারীরিক কসরতের কিছু জিনিসপত্র। তোপা ভ্রু কুঁচকে বলল, এখানে আবার কে ব্যায়াম করতে আসে? বাড়িটা নিরাপদ হবে তো আমার জন্য? পৃথা তপার নতুন সংসার গুছিয়ে দিয়ে চলে গেল। গোছানোর তেমন জিনিসই নেই তার। কেবল একটা সিঙ্গেল বেড, পড়ার টেবিল, একটা চেয়ার আর রান্নার জন্য কিছু বাসনপত্র। ব্যাস, আর কিছু নেই। একা থাকতে আর কি লাগে? আপাতত একটু নিরাপত্তাই মূল চাওয়া তপার জীবনে। তাজমহল ঐশ্বর্যের এক জ্বলন্ত উদাহরণ। নানা আগ্রার শাহজাহান মমতাজের তাজমহল নয়, তাজওয়ারদের তাজমহল। রায়হান তাজওয়ার একজন সফল ব্যবসায়ী। পায়েল তাজওয়ার একটি প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার। পায়েল রায়হান দম্পতির একমাত্র সন্তান পলক তাজওয়ার। দরজা ঠেলে হেলেদুলে ড্রয়িং রুম পেরিয়ে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালো পলক। পায়েল রান্নাঘর থেকে উচ্চস্বরে বললেন, পলক এদিকে এসো, কথা আছে তোমার সাথে। অজ্ঞতা নিজের গতি পরিবর্তন করে মায়ের কাছে গেল পলক। রাত্রির সাথে কি করেছো তুমি? পলক অবাক না হয়ে কপালে আঙুল চালিয়ে বলল,
ওহ, খবর পৌঁছে গেছে। তা তোমার রাত্রি তোমাকে বলেনি কি করেছি আমি? পায়েল দীর্ঘশ্বাস ফেললেন। সে জানে এই ছেলে সোজা কথা সোজাসাপটা বলতে পারে না। কপট রাগ দেখিয়ে বললেন, ওকে সবার সামনে অপমান করেছ তুমি। পলক অবাক হওয়ার ভান করে বলল, ওর সম্মানবোধ আছে নাকি? থ্যাঙ্ক গড তুমি না বললে আমি তো জানতামই না। পলক, ভুলে যেও না আমি তোমার মা। বাইরের অন্য 5টা লোকের মতো তুমি আমার সাথেও একই ব্যবহার করতে পারো না। পলক একসাথে মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি এমনি এমনি কিছু করি না, সেটা তুমিও জানো, বাবাও জানে। তবে বাইরের একটা মেয়ের কথা শুনে কেন নিজের ছেলেকে জাজ করো? ও শুধু আমি কি করেছি সেটা বলল, কিন্তু কেন করেছি সেটা বলল না। ও একটা নিষ্পাপ মেয়ের সম্মান নিয়ে টানাটানি করছিল মা, হেনস্থা করতে চেষ্টা করেছিল। সেটা আমি কি করে হতে দেই? পায়েল দীর্ঘশ্বাস ফেলে বললেন, অন্য কেউ কি করলো তা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমার ছেলে যেন কোনো অন্যায় না করে সেটা তো আমাকে দেখতে হবে, তাই না? নয়তো পাছে শুনতে হবে অন্যের সন্তান মানুষ করতে গিয়ে নিজের সন্তান মানুষ করতে পারিনি। পলক ভ্রু কুঁচকে ফেলল। আমাকে দেখে অমানুষ মনে হয় তোমার? পায়েল হাসি লুকিয়ে বললেন, খবরদার আমার সামনে ভ্রু কুঁচকাবে না। তুমি কি ভাবো তোমার বাইরের চামচাদের মতো তোমার কুঁচকানো ভ্রু দেখে আমি ভয় পাব? ভুলে যেও না আমি তোমাকে পেটে ধরেছি, আকাশ থেকে টপকে পড়নি। আর একবার এরকম ভাবে তাকালে হাতে খুন্তি দেখেছ তো? পাছে লজ্জায় চামচে না না তোমাদের ভাষায় ফ্যান ফলোয়ার, তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। পলকের কুঁচকানো ভ্রু যুগল আরো খানিকটা কুঁচকে গেল। মাথা নাড়িয়ে বিড়বিড় করতে করতে সিঁড়ির দিকে পা বাড়ালো সে। গায়ে ওড়না জড়িয়ে জানালার পাশে বসল তোপা। একফালি চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরময়। জানালা খুলে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল চাঁদের দিকে। চাঁদ, তুইও কি আমার মতো নিঃসঙ্গ? তোরও কি ভরসা করে আঁকড়ে ধরার মতো একটা হাত নেই? তুইও আমার মতো লুকিয়ে বেড়াস তোর দুঃখগুলো। না, তোর আবার কিসের দুঃখ? তুই তো সবচেয়ে সুখী। তোর রূপের এত তেজ যে কলঙ্কটা কারো চোখে পড়ে না। কিন্তু আমাকে দেখ, কলঙ্ক না করেও কলঙ্কিত আমি। কালো রংটাই কি আমার কলঙ্ক? এটা কি আমি নিজে গড়েছি বল? আল্লাহ দিয়েছেন আমার কালো রং, এতে আমার কি দোষ? তুইও নিশ্চয়ই নাক ছিটকাচ্ছিস। ভাবছিস এই কলঙ্কিত নারী কেন তোর আলোয় আলোকিত হওয়ার বৃথা চেষ্টা করছে। কিন্তু জানিস তো দিন শেষে আমরা দুজনেই একা। আমাদের দুঃখগুলো এক সুতোয় বাঁধা। তোর যেমন তোর কলঙ্ক নিয়ে কোনো ভাবাবেগ নেই, তেমনি আমারও নেই। কিন্তু কি বলতো, মাঝে মাঝে মানুষের কথায় ভীষণ কষ্ট হয়। সে এক নিদারুণ কষ্ট। তাই তো তোর কাছে বলে নিজেকে হালকা করি। কাল আবার নতুন উদ্যমে বাঁচতে হবে তো। তুই কি বিরক্ত হোস? কিছু করার নেই রে। বিরক্ত হলেও আমি তোকেই বলবো। তুই ছাড়া কে আছে আমার? 2 টুকরো পাউরুটি মুখে দিয়ে বেরিয়ে পড়ল তোপা। কেনাকাটা করতে হবে। চাল ডাল সবজি কিচ্ছু নেই ঘরে। পাউরুটি খেয়ে তো আর জীবন চলবে না। বাজারে পৌঁছে প্রয়োজনীয় সামগ্রী কিনে ফিরতে গিয়ে ঝামেলায় পড়ে গেল সে। হাতের টাকা প্রায় শেষের দিকে। রিকশা নিলে ভাড়া নিশ্চয়ই অনেকগুলো টাকা গুনতে হবে।
মামার দেওয়া সামান্য কিছু টাকা রয়েছে হাতে। বাড়ি ভাড়া অগ্রিম দিতে গিয়ে এই ঝামেলায় ফেঁসে গেছে সে। কিন্তু কিছু করার নেই, এটাই নাকি নিয়ম। দু হাতে বাজারের ব্যাগ তুলে হাঁটা শুরু করলো তোপা। কিন্তু কিছুদূর যাওয়ার পর আর কুলোচ্ছে না হাতে। নিজেকে অজস্র গালাগালি দিল মনে মনে। এত কিছু কেনার জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই ভাবলো এটুকু তো কিনতেই হতো। রোজ রোজ তো বাজারে আসতে পারবে না সে। ক্লাসও তো করতে হবে দুদিন পর থেকে। তাছাড়া পৃথার ধরিয়ে দেওয়া টিউশনিটাও করতে হবে। আরও খুঁজতে হবে। একটা টিউশনি করিয়ে লেখাপড়ার খরচ চালাবে কিভাবে, আর খাবেই বাকি। বাড়ি ভাড়াও দিতে হবে মাসে মাসে। টেনশনে দম বন্ধ হয়ে আসে তপার। হাতের ধরে রাখা ব্যাগের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, জন্মেছ অভাগী হয়ে আর জীবন কাটাতে চাও ননির পুতুলের মতো। ধিক্কার তোমাকে তিয়াসা তোপা। মামা আমাকে নিয়ে ভেবো না তুমি। আমি এখানে ভালো আছি। এখানে কষ্ট হলেও শান্তিতে ঘুমাতে পারবো আমি। নিজের রোজগারে খোটা ছাড়া দুমুঠো খেতেও পাবো। এখন থেকে শুধু খাবার হজম করলেই হবে মামা। খোটা দেওয়া কথাগুলো হজম করতে হবে না। আমি এখানে সত্যি ভালো আছি। কাল থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তুমি শুধু দোয়া করো আমি যেন বড় হতে পারি মামা। এতটাই উঁচুতে উঠতে পারি যেখানে ওই মানুষগুলো আমাকে ছুঁতেও পারবে না। দেখতে ইচ্ছে করলে চলে এসো মামা। তোমার জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা। কিন্তু অন্য কেউ যেন না আসে প্লিজ। আমি আর পেছনে তাকাতে চাই না। কলেজে পৌঁছে নিজের ডিপার্টমেন্টে যাওয়ার জন্য লিফটের কাছে গেল তোপা। দুবার লিফটে চড়া হয়েছে ওর। সাথে মামা ছিলেন একবার, অন্যবার পৃথা। মনে মনে একটু ভয় হচ্ছে, কিন্তু কি করবে সে। 6 তলায় সিঁড়ি বেয়ে উঠতে গেলে সকালের আলু সিদ্ধ ভাত এখনই হজম হয়ে যাবে। তাই উপায় না পেয়ে উঠে গেল লিফটের ভেতরে। চোখ বন্ধ করে সুইচ প্রেস করার আগেই হনহন করে ভেতরে প্রবেশ করল পলক তাজওয়ার। বাহাতে ধরে রাখা ফোনটা কানের সাথে সেটে দেওয়া তার। এক নজর পলকের দিকে তাকিয়েই সেদিনের বলা কথাগুলো মনে পড়ে গেল। সহসাই হাতটা চলে গেল নিজের ঠোঁটের উপর। মুখ ঢেকে আল্লাহ আল্লাহ করতে শুরু করল তোপা। ফোন কানে লাগিয়ে গম্ভীর কণ্ঠে কথোপকথন চালিয়ে যাচ্ছে সে। ওরা এখনো নিজের পায়ে দাঁড়িয়ে আছে কি করে ইডিয়ট। তোরা আমার নাম ভাঙিয়ে যখন গার্লফ্রেন্ড নিয়ে মাস্তি করিস তখন আমার পারমিশন নিস। তাহলে এখন কেন লাফড়া করিস আমার সাথে? ওদের হসপিটালে অ্যাডমিট করে আমাকে ঠিকানা টেক্সট কর। নয়তো তোর গার্লফ্রেন্ড নামটা যেন কি মিনা না টিনা, ওর সাথে কিসিং মোমেন্টের ফটো এক্সিবিশনে পাঠিয়ে দিব। অবশ্যই ওর মুখটা দেখা যাবে না, কিন্তু তোর ওই পচা কাঁঠালের বিচি ঠিকই জল রঙে ঝিকঝিক করবে। শো চয়ে জি জিউর্স বলে টুক করে লাইন কেটে ফোনটা পকেটে চালান করে দিল। তোপা অবাক হয়ে তাকিয়ে রইল পলকের দিকে। লোকটা কি আগাগোড়াই এমন ঠোঁট কাটা? পলক তপার বিস্ময় ভরা চোখজোড়া খেয়াল করল কিনা জানা নেই তার, কিন্তু যাওয়ার সময় আর চোখে তাকানোটা খুব করে দেখেছে সে। পরপর 3টা ক্লাস করে রীতিমতো ক্লান্ত হয়ে গেছে সবাই। তোপা লাইব্রেরিতে গিয়ে ধপ করে বসে পড়ল চেয়ারের উপর। টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করে কাটিয়ে দিল কয়েক প্রহর। এর মধ্যে কখন নেত্রপল্লব এক হয়ে গেছে বুঝতে পারেনি।
সকালে না খেয়ে আসার দরুন পেটের ভেতরে ছুঁচোরা ডন মারছে। এক হাতে পেট চেপে ধরে মাথা তুলে সামনে তাকালো। ওমা, লাইব্রেরি পুরো খালি। মাত্রই তো কত ছাত্র ছাত্রী ছিল। ঘড়ির দিকে চোখ পড়তেই মাথায় হাত দিল। 3টে বেজে গেছে। ক্লাস তো শেষ হয়েছিল 2টায়। তার মানে পুরো 1 ঘন্টা পার হয়ে গেছে। অসময়ের ঘুমকে লাথি ঝাঁটা মেরে লাইব্রেরির বাইরে পা বাড়ালো। লিফট গ্রাউন্ড ফ্লোরে থাকায় সিঁড়ি দিয়েই নামতে শুরু করল। 3 তলায় পৌঁছাতেই রাত্রির মুখোমুখি হলো তোপা। দলবল নিয়ে সিঁড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছে। তোপাকে দেখে মুচকি হেসে বলল, বাহ, ঝাঁসি কি রানী এখনো ক্যাম্পাসেই আছে দেখছি। তোপা ইগনোর করে বেরিয়ে আসার লক্ষ্যে সিঁড়িতে পা রাখল। কিন্তু রাত্রির শক্ত হাতের বাঁধনে হাত আটকে যাওয়ায় তা সম্ভব হল না। নিজেকে সাহস জুগিয়ে বলল, কি চাই আমার কাছে? রাত্রি উচ্চস্বরে হেসে বলল, তোর কাছে আবার কি চাইব আমি? দেওয়ার মতো আছে নাকি কিছু? যে কালীর মতো চেহারা, দেখতেও তো ফকিন্নি বলেই মনে হচ্ছে। সেদিন পলককে দেখে খুব সাহস বেড়ে গিয়েছিল না? আজ কি করবি তুই? কে বাঁচাবে তোকে? তোপা মুচকি হেসে বলল, আমাকে বাঁচানোর জন্য কোনো কুলক সরি পুলক কিংবা পলকের প্রয়োজন নেই। আমি নিজেই নিজেকে বাঁচাতে পারি। এখন ভালয় সামনে থেকে সরে যান, নয়তো সেদিনের বাকি কাজটা করে ফেলব। রাত্রি ধেয়ে আসল তপার দিকে। তোপা দুপা পিছিয়ে যেতেই হাত মুচড়ে ধরে বলল, কি করবি তুই? এই হাত দিয়ে মারবি তাই না? সেদিন ভেবেছিলাম একটু রেগ দিয়েই ছেড়ে দেব, কিন্তু তোর ব্যবহার আমার মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছে। এত সাহস পাস কি করে তুই? এখন মার দেখি। তপার হাত ব্যথায় নীল হয়ে আসছে। তবুও রাত্রির ছেড়ে দেওয়ার কোনো নাম নেই। তোপা চেষ্টা করেও হাত ছাড়াতে না পেরে পা দিয়ে লাথি মারল রাত্রির হাঁটুর ঠিক নিচে। রাত্রি সামলাতে না পেরে বসে পড়ল। তোপা সুযোগ পেয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নেমে এলো। তোপাকে দৌড়াতে দেখে পলক ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তপার ভবনের সামনেই বসে দলের ভেতরের কিছু প্ল্যানিং চলছিল। পলক সেসব রেখে বড় বড় পা ফেলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। লম্বা লম্বা কদম ফেলে দ্রুত বেগে উঠে গেল উপরের দিকে। 3 তলায় পৌঁছাতেই রাত্রিকে নিচে বসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুনে থেমে গেল। সামনে এগিয়ে এসে বলল, বাহ, এতদিনে নিজের জায়গাটা বুঝতে পারলি তাহলে। রাত্রি কিছু বলার জন্য মুখ খোলার আগেই পলক গটগট করে হেঁটে চলে গেল নিচের দিকে। রাত্রি নিজের ঘাড়ে উপর পড়ে থাকা চুলগুলো খামচে ধরে চেঁচিয়ে উঠল। পৃথা তপার নীল হওয়া জায়গাটায় মলম লাগিয়ে দিতে দিতে বলল, তুই কি করলি রে? ওর হাত ভেঙে দিতে পারলি না? আমার সাথে তো এত পারিস। অন্য কারো বেলায় সব হাওয়া ফুস। তোপা মৃদু হাসল। কিছু বলার প্রয়োজন মনে করল না। ও জানে এখন পৃথা অযথাই বকবক করবে। পেটের সব কথা উগরে দিয়ে তবেই দম নেবে। সিঁড়ি বেয়ে 2য় তলা অতিক্রম করতেই চোখ পড়ল একটি সাদাকালো নেমপ্লেটে। গোটানো অক্ষরে লেখা তাজমহল। তোপা কিঞ্চিত অবাক হল। জীবনে প্রথমবার এরূপ নেমপ্লেট দেখল। অবশ্য এখন অনেক কিছুই নতুন দেখছেও, তাই ব্যাপারটা বেশি ঘাটল না। বড়লোকদের সব বড় বড় ব্যাপার। ছাদে উঠে রুমে ঢুকার আগ মুহূর্তে মনে হলো ছাদে কোনো মানুষ দাঁড়িয়ে আছে।
আবছা আলোয় স্পষ্ট দেখতে পেল না মুখটা। সন্ধ্যা নেমেছে, অনেকক্ষণ হলো। চারদিকে অন্ধকার হয়ে এসেছে। দ্রুত রুমে ঢুকে দরজা এঁটে দিল। বড় বড় নিঃশ্বাস ছেড়ে বলল, ওটা খারাপ কেউ নয়, ভালো মানুষ। ভয় পাস না তোপা। রিল্যাক্স। পৃথা কেকের স্লাইস মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। মুখে সুমধুর আওয়াজ করে বলল, তোপা, কেকটা যা হয়েছে না, একেবারে অমৃত। তুই তো বেকারি খুলতে পারিস, রাতারাতি বড়লোক হতে পারবি। পুরো বাংলাদেশের মানুষ আসবে তোর কেক নিতে। বিদেশেও রপ্তানি করতে পারবি। প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তোকে অ্যাওয়ার্ড দিবে দেখিস। তোপা কথাটা হেসেই উড়িয়ে দিল। পৃথা সিরিয়াস ভঙ্গিতে বলল, তোপা, মজা নয়, আমি সিরিয়াসলি বলছি। তুই অনলাইনে কেকের বিজনেস করতে পারিস তো? আজকাল তো ভালোই চলে অনলাইন বিজনেস, ট্রাই করতে পারিস। তোপা মন খারাপ করে বলল, টাকা কোথায় এত সব কেনার? আর আমার তো ভালো একটা ফোনই নেই, অনলাইনে কিভাবে হবে? পৃথা তপার এক হাত জড়িয়ে ধরল। আমি আছি তো, আমি অনলাইনের যাবতীয় কাজ করে দেব। আর টাকা নিয়ে ভাবিস না। সব আমি কিনে দেব। এটা হয় না পৃথা, আমি তোর থেকে আর সাহায্য নিতে পারবো না রে। পৃথা 2 মিনিট ভেবে বলল, ধরে নে আমি তোর ব্যবসায় ইনভেস্ট করছি, যা লাভ হবে তার একাংশ আমার। রাজি? তোপা পৃথার মুখ চেয়ে অমলিন হাসল। মেয়েটা এত ভালো কেন? পরদিন যথারীতি প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে হাজির পৃথা। তোপা অবাক হয়ে বলল, ওমা, মুখের কথা মুখে রয়ে গেল আর জিনিসপত্র হাজির। পৃথা ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। হাঁপাতে হাঁপাতে বলল, পারলে তো তক্ষুনি এনে দিতাম আমি। এখন সব গুছিয়ে রাখো, আমি ভীষণ টায়ার্ড রে। লেবু আছে? থাকলে একটু শরবত করে দে না। না থাকলে এক গ্লাস ঠান্ডা পানি প্লিজ। তোপা ঝটপট লেবুর শরবত করে দিল পৃথাকে। পৃথা এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে তৃপ্তির ঢেকুর তুলে বলল, দোয়া করি এই শরবতের মতোই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি একটা বর যেন তোমার কপালে জোটে। তোপা হেসে ফেলল এহেন কাণ্ডে। শুধু আমার জন্য চাইছিস যে? নিজের জন্য চাইবি না? পৃথা লাজুক হেসে বলল, জানিস না অন্যের জন্য চাইলে আল্লাহ তার জন্য 2টা দেয়। আমি তোর জন্য চেয়ে নিজের জন্য 2টার ব্যবস্থা করলাম। তুই কি ভেবেছিস শুধু তোর জন্য চাইছি? আমি এতটাও ভালো নই রে বোকা। তোপা সবেমাত্র গেট পেরিয়ে পার্কিং জোনে ঢুকেছে। হাতের বা পাশটায় পলক তাজওয়ারের বাহিনী দেখে দ্রুত পা চালালো। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এখানে তো আস্ত একটা বাঘ রয়েছেই। সেই পেছনে থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠে ডেকে উঠল, তিয়াশা। তপার পা দুটো নিজের চলার গতি থামিয়ে দিল। মায়ের পর এই প্রথম কেউ তিয়াশা বলে ডাকল, নয়তো সবাই তোপা বলেই চিনে তাকে। তোপা পেছনে ঘুরে নিচের দিকে তাকিয়ে বলল, জি বলুন। পলক কিঞ্চিত অবাক হল তপার মাথা নিচু করে থাকতে দেখে। মেয়ে তো এতটাও শান্ত নয়। এর ঝাঁজ সেদিন দেখেছে সে। কাল দৌড়ে চলে গিয়েছিলে কেন? রাত্রি কিছু বলেছিল? তোপা মুখ তুলে এক নজর তাকিয়ে বলল, সেটা আপনাকে কেন বলবো?
পলক কপালে আঙুল চালিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তো কাকে বলবে? তোপা ঈষৎ কেঁপে উঠল, কিন্তু ভরকে না গিয়ে মিহি কণ্ঠে বলল, কাউকে বলবো না। আমার নিজের জন্য আমি নিজেই যথেষ্ট। তাহলে প্রথম দিন কেন এসেছিলে? চুমু খেতে? ও মাই গড, তোমার আসল উদ্দেশ্য তবে আমার এই সুন্দর ঠোঁটে চুমু খাওয়াই ছিল। আমি আরো ভাবলাম ইনোসেন্ট মেয়ে। এখন তো দেখছি এ মেয়ে আমার মান ইজ্জত নিয়ে টানাটানি করতে চাইছে। আহাজারি করে বলল পলক। তপার কান গরম হয়ে গেছে। একটা লোক অবলীলায় কিভাবে বলতে পারে এসব কথা তার বুঝে আসে না। চলে আসার জন্য এক পা বাড়াতেই পলক মোহনীয় কণ্ঠে বলল, পলক তাজোয়ারকে চুমু খেতে হলে ভালোবেসে খেতে হবে, নয়তো পলক তাজোয়ার ধরা ছোঁয়ার বাইরে। অগ্রহায়ণের এক গোধূলি লগ্ন। তোপা গোসল সেরে ছাদে জামা কাপড় মেলতে বের হয়। হাঁটু অবধি লম্বা চুলগুলো পিঠময় ছড়ানো ছিটানো। ভেজা চুলে টুপটুপ করে পানি পড়ছে। চুল মুছার তাগিদে তাড়াহুড়ো করে কাপড় মেলে দিয়েই রুমের ভেতরে পা বাড়াল। ছাদের উল্টো দিকে দাঁড়িয়ে তার দিকেই অপলক দৃষ্টি নিক্ষেপ করেছিল কেউ একজন। না, তার দিকে নয়, চুলের দিকে। তোপা চলে যেতেই মৃদু স্বরে বলল, মাশাআল্লাহ। গভীর রাত। নিস্তব্ধ প্রকৃতি। নিকষ কৃষ্ণ আধারে নিমজ্জিত ত্রিভুবন। দূরে কোথাও থেকে ভেসে আসছে রাত জাগা পাখিদের ডাক। নিস্তব্ধতায় মোড়ানো রাতে সামান্য পাখির ডাকটাকেই ভয়ঙ্কর মনে হচ্ছে। অতীব ভয়ঙ্কর। হঠাৎই তোপার মনে হলো রুমের ভেতরে কেউ আছে, যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তোপার দিকে। আধো আলো আধো অন্ধকারে মুখটা স্পষ্ট দেখতে পেল না সে। অবয়বটা বিছানার উপর ঝুঁকে এলো। তোপা নীরব, নিস্তব্ধ। বিন্দুমাত্র নড়ার শক্তি পাচ্ছে না। হঠাৎই শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে শক্ত হাতের এলোপাতাড়ি স্পর্শ অনুভব করতেই চিৎকার করে উঠে বসল। চারদিকে অন্ধকারের পরিবর্তে আলো দেখে নিজেকে কিছুটা সামলে নিল তোপা। দরজার দিকে তাকিয়ে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। রুমের ভেতরেও অন্য কারো উপস্থিতি টের পাচ্ছে না এখন। দরদর করে গড়িয়ে যাওয়া ঘামের বিন্দুগুলো ওড়নার কোণে মুছে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, এটা নিছকই একটা স্বপ্ন ছিল। এত ঘাবড়ানোর কিছু হয়নি। নিজেকে সামলা তোপা। এভাবে ভয় পেলে জীবন চলবে না। তাদের থেকে তুই বহুদূরে। চাইলেও তারা তোকে ছুঁতে পারবে না। শান্ত হ তোপা। নিজেকে সামলানোর হাজারো চেষ্টা করলেও সে রাতে আর ঘুম ধরা দিল না। নির্ঘুম কেটে যাওয়া রাতের তালিকায় যোগ হলো আরো একটি রাত। পৃথার সহায়তায় কেকের ব্যবসাটা মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে। খুব ভালো চলছে না বললেও মোটামুটি চলছে বলা যায়। অনলাইনের পাশাপাশি ছোট ছোট সুপার শপগুলোতেও কেক ডেলিভারি করছে ওরা। এত অল্প সময়ে এতটুকু সাফল্য কেবল পৃথার জন্যই সম্ভব হয়েছে। পৃথাই নিজের পরিচিতদের বলেছে তোপার থেকে কেক নিতে। সুপার শপগুলোতে কেক দিতে পারাটাও ওরই অবদান। কেকের মান ভালো হওয়ায় তারাও কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করছে।
তোপা বিছানায় বসে চুলে তেল দিচ্ছিল। হঠাৎ ফোন বেজে উঠায় বিরক্ত হলো। বিড়বিড় করে বলল, আমি চুলে তেল দেওয়ার সময় কি সবার আমাকে মনে পড়ে? অসহ্যকর ব্যাপার। মনে বিরক্তি থাকলেও তা মোহনীয় কণ্ঠে এক ফোঁটাও প্রকাশ পেল না। সুরেলা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। কে বলছেন? 2 5 পাউন্ড কেকের অর্ডার। খুশির সংবাদ। কিন্তু বিপত্তি বাধে ডেলিভারি ডেট শুনে। আগামীকাল সকাল 9টার মধ্যে। কিন্তু কাল তপার পরীক্ষা। পৃথাটাও নেই। নানু বাড়ি গেছে। তোপা পড়ে গেল মহা মুশকিলে। বাধ্য হয়ে অর্ডার ক্যান্সেল করে দিল। কিছুক্ষণ পর পুনরায় বেজে উঠল ফোনটা। অন্য নাম্বার দেখে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। কে বলছেন? একই অর্ডারের জন্য আবারও আরেকজন কল দিয়েছে। তোপা নিরুপায় হয়ে অর্ডারটা নিয়ে নিল। কিন্তু বিনয়ের সহিত বলল, ভাইয়া আমি অবশ্যই অর্ডারটা নেব। কিন্তু আপনি কি কাইন্ডলি আমার বাসার সামনে থেকে নিয়ে যেতে পারবেন? অ্যাকচুয়ালি কাল আমার পরীক্ষা। কেক ডেলিভারি দিয়ে এসে পরীক্ষা দিতে পারবো না। প্লিজ একটু দেখবেন ব্যাপারটা। অপর প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠে বলল, জি ঠিকানাটা বলুন, আমি লোক পাঠিয়ে দেব। তোপা ঠিকানা বলতেই লোকটা গড়গড় করে বলল, দ্বিতীয় তলায় সিঁড়ির সাথের ফ্ল্যাটের সামনেই বড় বড় অক্ষরে লেখা তাজমহল। তাজমহলের দরজার সামনে রেখে চলে যাবেন। আমি বিকাশে পেমেন্ট করে দিচ্ছি। কত হলো? তোপা হ্যাং মেরে বসে রইল। এই অ্যাপার্টমেন্টের কেউ কেক চাইছে, আর ও কিনা ডেলিভারি করার চিন্তায় এতক্ষণ প্যাচাল পারল। পরীক্ষা শেষ করে অলস ভঙ্গিতে হাই তুলল তোপা। খুব একটা ভালো হয়নি পরীক্ষা, আবার খারাপও হয়নি। চলবে টাইপ। স্বপ্নগুলো মাঝ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে বলে মনে হলো তপার। পড়াশোনায় আরো বেশি ফোকাস করতে হবে ভাবতে ভাবতে লিফটের দিকে গেল। বেশি ছাত্রছাত্রীর ভিড় দেখে বারান্দার রেলিং ধরে নিচে তাকালো। 6 তলার উপর থেকে লাফ দিলে মরে যাবে কিনা ভাবছিল তোপা। পরক্ষণেই নিজের ভাবনাকে ঝেড়ে ফেলে সিঁড়ির দিকে ছুট লাগালো লিফটের তোয়াক্কা না করেই। লাইব্রেরিতে গিয়ে পরের পরীক্ষার জন্য কিছু বই খুঁজে বের করল। সবগুলো বই তপার নেই, শুধু যেগুলো দরকার সেগুলোই কিনেছে। এক এক বইয়ে এক এক লেখক এক এক রকমভাবে লিখেছে। সেগুলো কালেক্ট করতেই এসেছে মূলত তোপা। বই খুঁজতে খুঁজতেই হঠাৎ বাইরে শোরগোল শুনতে পেল। পাত্তা না দিয়ে আবারও মনোযোগ দিল বই খোঁজায়। লাইব্রেরি পুরো ফাঁকা থাকায় তপার খানিকটা ভয় ভয়ও লাগছে। তার ওপর বাইরে চেঁচামেচি। পলককে ঠেলে ভেতরে ঢুকিয়ে সজল বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। পলক রাগে ফুঁসছে। এক হাতে চুলগুলো টেনে ধরে অনবরত পায়চারি করতে ব্যস্ত সে। তোপা বইয়ের তাকের আড়াল থেকে পলকের রাগী চেহারা দেখে ভরকে গেল। কিন্তু মুখের দিকে ভালো করে তাকাতেই খেয়াল করল গাল গড়িয়ে রক্ত পড়ছে। ফর্সা চেহারায় রক্তের দাগ ভয়ঙ্কর দেখাচ্ছে তপার কাছে। তোপা ভয় ঠেলে দ্রুত গতিতে পলকের সামনে গিয়ে চেঁচিয়ে বলল, আপনার কপাল থেকে রক্ত পড়ছে তো? পলক তোপাকে খেয়াল করে অবাক হল। মনে মনে ভাবল এই মেয়ে এখানে কি করছে। তোপা ব্যাগ খুলে মিনি ফার্স্ট এইড বক্স বের করে বলল, বসুন। পলক বিস্মিত হল। তুমি ব্যাগে ফার্স্ট এইড বক্স নিয়ে ঘুরো?
তোপা ঈষৎ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, মিনি বক্স তো। আপনি বসুন না প্লিজ। আমি এত উঁচুতে নাগাল পাব না। লাগবে না, বাদ দাও, কিছু হবে না, আমার অভ্যাস আছে। এত অল্পতে পলক তাজওয়ারের কিছু হয় না। তোপা করুণ গলায় বলল, আমার অভ্যাস নেই তো আঘাত দেখার। প্লিজ বসুন। পলক বসল না। মস্তিষ্ক তার এখনো রাগে ধোপধাপ করছে। আঘাতে মলম লাগানোর সময় এখন নয়। সজলকে কাঁচা চিবিয়ে খেয়ে নিতে ইচ্ছে করছে তার। কেন লাইব্রেরিতে এনে বন্ধ করে দিল? ওদিকে কি অবস্থা কে জানে। তোপা উপায় না পেয়ে একটা চেয়ার টেনে দাঁড়িয়ে গেল চেয়ারের উপর। পলক তপার কাণ্ড দেখে রাগের মধ্যেও হেসে ফেলল। তোপা নির্বিকার ভঙ্গিতে নিজের কাজ করে যাচ্ছে। কটনের সাহায্যে রক্ত পরিষ্কার করে ক্ষতটাও পরিষ্কার করে দিল। ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে ভালো করে তাকালো পলকের মুখের দিকে। সে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে তপার মুখশ্রীতে। চোখের পলক পড়ছে না পলকের। তোপা ইতস্তত বোধ করল এভাবে তাকিয়ে থাকায়। মাথা নিচু করে চেয়ার থেকে নামতে চাইলে পলক বলল, ডাক্তার ম্যাডাম, ব্যথা তো কমার পরিবর্তে আরও বেড়ে গেল। এখন কি হবে? তোপা ভ্রু কুঁচকে তাকাল। পলক হেসে ফেলল। পরক্ষণেই গম্ভীর হওয়ার ভান করে বলল, তুমি আমাকে কুঁচকানো ভ্রু দেখাচ্ছ? চেনো আমাকে? তোপা ঈষৎ কেঁপে উঠল। এতক্ষণ তো ভালোই ছিল, আবার নিজের ক্যারেক্টারে ফিরে যাচ্ছে লোকটা। অজ্ঞতা তোপা জোর করে হেসে বলল, আপনাকে কে না চেনে? আপনি এই ভার্সিটির একমাত্র ফেমাস পারসন। আপনাকে না চিনলে চলে। ইনফ্যাক্ট আমার আরো ভালো করে চেনা উচিত। আপনিই তো আমাকে প্রথম দিন বাঁচিয়েছিলেন। পলক ভ্রু কুঁচকে বলল, হঠাৎ এত মিষ্টি মিষ্টি কথা বের হচ্ছে কেন বলো তো? দরজার দিকে চোখ পড়তেই শয়তানি হেসে বলল, বন্ধ রুমে আছি বলে কনভেন্স করছো আমাকে? তোপা চোখ বড় বড় করে দ্রুত গতিতে বইয়ের তাকের আড়ালে চলে গেল। চেঁচিয়ে বলল, আপনি এপাশে আসবেন না প্লিজ। কিন্তু পলক সে তো পলকই। না বললে সে অবশ্যই সেখানে যাবে। এক পা দুপা করে তোপার সামনে গিয়ে দাঁড়ালো। তোপা পেছনে সরে যেতে যেতে বইয়ের সেলফের সাথে লেগে গেল। সাইডে সরে যেতে চাইলে দু হাতের বাঁধনে আটকে ফেলল। না স্পর্শ করেনি এক বিন্দুও। তোপা ভয়ে ভয়ে চোখে তাকালো পলকের মুখ স্মৃতে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সে। তোপা ভেবে পেল না তার মধ্যে মুগ্ধ হওয়ার মতো এমন কি আছে। টের পেল তখন যখন পলক হাত বাড়িয়ে চুলের কাটা থেকে চুলগুলো আলগা করে দিল। কাটা খুলে ফেলতেই ঝলমলে চুলগুলো বাঁধনহারা হয়ে ছড়িয়ে গেল পিঠ পেয়ে হাঁটু অবধি। হাত বাড়াতে গিয়েও ফিরিয়ে নিল। তোপা ততক্ষণে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। ফ্যানের নিচে দাঁড়িয়েও দরদর করে ঘামছে তোপা।
পলক মিনিট দুয়েক পর আচমকা তোপাকে টেনে নিয়ে বসে পড়ল। তোপা তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল পলকের বুকের উপর। পলক পিঠে হাত রেখে নিজের সাথে জড়িয়ে আড়াল করে নিল। সামলে উঠে তোপা কিছু বলার চেষ্টা করতেই পলক এক হাতে মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, আমি লাইব্রেরি থেকে একা বের হব। খবরদার আমার পেছনে পেছনে বের হবে না তুমি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে। তোপা হাত সরিয়ে নিজেও ফিসফিস করে বলল, কিন্তু কেন? আমি আপনার সাথে বের হলে কি আপনার জাত যাবে? জাত আমার যাবে না, কিন্তু একসাথে বের হলে কথা উঠতে পারে। বন্ধ লাইব্রেরিতে তুমি আমি কি করছিলাম? অনেকক্ষণ তো হলো আটকে আছি, সেজন্যই বলছিলাম। অবশ্য আমার এসবে কিছু যায় আসে না, কিন্তু তুমি নিশ্চয়ই এসব ব্যাপারে সেনসিটিভ, তাই বলছিলাম। এখন তুমি যদি চাও আমার সাথে নিজের রং তামাশার নিউজ দেখতে, তাহলে বের হতেই পারি একসাথে। যাবে? এসো। তোপা চোখ পাকিয়ে তাকালো। পলক ভ্রু কুঁচকে মুখটা এগিয়ে নিয়ে বলল, পলক তাজওয়ারকে চোখ দেখাচ্ছ মেয়ে? তোপা ছিটকে সরে বসে বলল, যান তাড়াতাড়ি। আশ্চর্য, বাড়ি ফিরবো তো আমি? পলক যেতে যেতে বলল, কিছুক্ষণে ফিরছি আমি। খবরদার বের হবে না। সজল এসে দরজা খুলে দিল। জানালা দিয়ে সজলের সাথে কয়েকজনকে আসতে দেখেই তোপাকে টেনে বসিয়ে দিয়েছিল পলক। সজলকে কড়া গলায় বলল, তুই 5 মিনিট দাঁড়া দরজার সামনে। খবরদার না নিজে ভেতরে ঢুকবি আর না অন্য কাউকে ভেতরে ঢুকতে দিবি। এই কাজটা করতে পারলে আমাকে বন্ধ করে রাখার অপরাধটা মাফ করে দেব। বলেই হনহন করে ছুটে গেল সামনের দিকে, ঠিক সেদিকে যেদিকে তার মাথায় আঘাত করা হয়েছিল। কে মেরেছিল আপনাকে? তপার প্রশ্ন শুনে পলক মৃদু হাসল। তোপা বিস্ময় ভরা চোখে তাকিয়ে আবারও বলল, আশ্চর্য, আমি হাসার মতো কি বললাম? শুধু তো জানতে চেয়েছি কে মেরেছে। এতে এত হাসির কি আছে বুঝলাম না। তোমার মনে হচ্ছে না তুমি আজ একটু বেশিই কথা বলে ফেলছ? সামনে তাকিয়ে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল পলক। তোপা ঈষৎ অবাক হল। সত্যিই সে আজ প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছে, কিন্তু জানতে ইচ্ছে করছে কে মেরেছে লোকটাকে। কিন্তু ইনি তো সোজা কথা বলার মানুষ নয়, তাই মনের ভেতরের সুপ্ত ইচ্ছেটা মনে মনেই কবর দিয়ে দিল। গেট পর্যন্ত এসে পলক মসৃণ কণ্ঠে বলল, এখন যেতে পারবে তো? তোপা যেন আকাশ থেকে পড়ল। আমি কখন বললাম আমি যেতে পারবো না? আমি একবারও বলেছি আপনাকে পৌঁছে দিতে। পলক মুচকি হেসে বলল, বারণও তো করনি। আসলে তুমি আমার সঙ্গ চেয়েছ, তাই জন্যই বারণ করনি, তাই না? তোপা উত্তর না দিয়ে গটগট করে হেঁটে চলে গেল চোখের আড়ালে। পেছনে ফেলে গেল এক জোড়া হাস্যজল চোখ। কেটে গেল বেশ কিছুদিন। পরীক্ষা শেষে আবার পুরো দমে শুরু হয়েছে ক্লাস। সামনেই সেমিস্টার ফাইনাল। তোপা দিকত বিদিক ভুলে কেবল লেখাপড়ায় মনোযোগ দিল। ক্লাস, বাসা আর মাঝে মধ্যে ব্যবসার জন্য কিছু গ্রোসারি কিনে আনার জন্য বের হওয়া।
তোপা বা পৃথা কেউ এখন কেক ডেলিভারি করতে যায় না। একজন ডেলিভারি ম্যান ঠিক করে নিয়েছে, নয়তো সবটা তোপা সামলাতে পারে না। সব ঠিকঠাক ভাবে চললেও তপার মনটা অশান্ত হয়ে আছে। বেশ কয়েক দিন থেকে মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, সবসময় তাকে নজরে নজরে রাখছে, কিন্তু কিছুতেই কিছু খুঁজে পায় না। সেদিন লাইব্রেরির ঘটনার পর তোপা আর পলকের মুখোমুখি হয়নি। হ্যাঁ, সামনাসামনি পড়ে গেছে অনেকবার, কিন্তু নিজেই পাশ কাটিয়ে চলে গেছে। অস্বস্তির থেকে নিজের সম্মানটাকেই বেশি প্রাধান্য দিয়েছে তোপা। পলকের সাথে কেউ ওকে জড়িয়ে কিছু রটিয়ে দিক তা ও কশ্চিনকালেও চায় না। এতদিনে এটা বুঝতে পেরেছে লোকটা ঠোঁট কাটা হলেও মনটা স্বচ্ছ। নয়তো শুধুমাত্র একটা মেয়েকে টিজ করা নিয়ে ঝামেলা করে কেউ নিজের মাথা ফাটিয়ে বসে থাকে না। সেদিন ক্যাম্পাসে একজন ছাত্রীকে কিছু বখাটে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে ওর নায়ে হাত রাখে। টেনে নেওয়ার আগেই সেখানে উপস্থিত হয় পলক। শুরু হয়ে যায় হাতাহাতি। সেখানেই মাথা ফাটিয়ে লাইব্রেরিতে ঘাপটি মেরেছিল। হন্তদন্ত হয়ে তোপা ছুটল লিফটের দিকে। ক্লাস শুরু হয়ে গেছে বোধহয়, কিন্তু ও লিফটে পা রাখতেই বড় বড় পা ফেলে পলক ভেতরে ঢুকে পড়ল। তোপা বাইরে বের হতে চেয়েও ভেতরে প্রবেশ করল। লোকটা তো আর তাকে খেয়ে নিচ্ছে না। এত ভয় পাওয়ার কি আছে, আশ্চর্য। কিন্তু এই গা ছাড়া ভাবটাই তাকে ফাঁসিয়ে দিল। তপার ক্লাস 10 তলা ভবনের 6 নাম্বার ফ্লোরে। তোপা বাটন প্রেস করার আগেই পলক 10 তলায় যাওয়ার বাটন প্রেস করে দিল। তোপা অবাক হল, এর চেয়ে তো সিঁড়ি ভালো ছিল। মুখটাকে হারি করে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। পলক সেদিকে খেয়াল করে মুচকি হাসল। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় লিফট জুড়ে নেমে এলো অন্ধকার। তোপা ভয়ে সিটিয়ে গেল। লিফট সবে 3-4 তলার মাঝামাঝি। তোপা ভয়ে পলকের কাছাকাছি দাঁড়িয়ে হাত খামচে ধরে ফুঁপিয়ে উঠল। পলক অবাক হয়ে অন্ধকারেই তপার মুখটা দেখার চেষ্টা করছে। তোপা ফুঁপিয়েই চলেছে। পলক তপার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলল, ভয় পেও না, আমি আছি তো, কিছু হবে না, শান্ত হও। তোপা ঈষৎ কেঁপে উঠল। পলক ভাবল হয়তো সে হাত ধরেছে বলে কেঁপে উঠেছে, কিন্তু পলককে ভুল প্রমাণ করে তোপা থেকেই কেঁপে উঠল। পলক অবাক হয়ে ভাবল, এইটুকুতে এত ভয় পাওয়ার কি আছে? আশ্চর্য। উপায় না পেয়ে দুহাতে বুকের সাথে আগলে নিল। মিনিট দুয়েক যেতেই তোপা আবারও কেঁপে উঠল। ঘেমে নিয়ে একাকার অবস্থা। অনবরত কেঁপে উঠতে দেখে দেখে পলক ভ্রু কুঁচকে ফেলল। সে ভেবেই নিয়েছে এ মেয়ে এখন নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে। তোপা নিজেকে পলকের বাহুডোরে আবদ্ধ বুঝতে পারে, কিন্তু তার নিজের শরীরে এক ফোঁটাও শক্তি পাচ্ছে না। নিজেকে ক্রমশই হারিয়ে ফেলছে কালের গহ্বরে। হঠাৎ জোরে জোরে শ্বাস নিতে শুরু করল তোপা। পলক পড়েছে মহা বিপদে। কাঠখোট্টা ঠোঁটকাটা পলক তাজোয়ার কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি আগে। কি করবে ভাবতে ভাবতেই তোপা নিজের সবটুকু ভার পলকের উপর ছেড়ে দিল। নিঃশ্বাসের গতিও কমে আসছে। নিঃশ্বাসের গতি কমলেও এখনো হা করেই শ্বাস ফেলছে সে। তবে সেটাও ক্রমশ কমছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। তবে কি মেয়েটা সত্যি জ্ঞান হারিয়ে ফেলছে? পলক দিক বিদিক শূন্য হয়ে অন্ধকারেই আলতো করে হাত রাখল তপার গালে। শত দ্বিধা মিশ্রিত নয়নে একবার তপার অবয়ব দেখে মুখ এগিয়ে নিল তপার মুখের একদম কাছে। ঠোঁটে স্পর্শ লাগার আগেই চোখ বন্ধ করে ফেলল পলক। জীবনে প্রথম কোনো মেয়ের স্পর্শ, হোক না সেটা অনুভূতিহীন।
দু আঙুলে তপার নাক চেপে ধরে অধরে অধর মিশ্রিত করে অনবরত শ্বাস প্রদান করল সে। কয়েক মুহূর্ত পর তোপা স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করল, কিন্তু শরীরটা তখনও নিস্তেজ। পলক তপার মাথাটা বুকের সাথে চেপে ধরে মিহি কণ্ঠে বলল, আই এম সরি তিয়াশা, তোমার অনুমতিবিহীন তোমাকে ছোঁয়ার জন্য। মুখে বারবার চুমু খেতে চাওয়ার কথা বললেও আমি চাইনি তোমার অবচেতনে তোমাকে স্পর্শ করতে। কিন্তু কি করব বলো, আমি নিরুপায়। তোপা ঈষদুষ্ণ চায়ের কাপটা এগিয়ে দিল পৃথার দিকে। পৃথা মুচকি হেসে কাপটা নিয়ে বলল, তোপা মা তোকে যেতে বলেছে আমার সঙ্গে। তোপা কিঞ্চিত সময় নিয়ে বলল, আমি তো যেতেই চাই, কিন্তু আজ নয় প্লিজ। আমি ওই মানুষগুলোর সামনে যেতে পারবো না রে। ওদের সামনে গেলে আমার ঘেন্না ধরে যায় নিজের জীবনের উপর। কিন্তু ওরা তো কেউ আসবে না, শুধু তুই আর ভাইয়ার দুই একজন বন্ধু, এছাড়া কেউ নয়। মা ওদের আসতে বলেনি তো। মা তোকে খুব করে চায় তোপা, তুই জানিস না মা তোকে কতটা ভালোবাসে। তোপা মলিন হাসল, আমি জানি রে, তোদের ভালোবাসার জন্যই তো এখনো বেঁচে আছি আমি। কিন্তু এটা বল, ভাইয়ার বন্ধু আসবে? ভাইয়াই তো নেই, বন্ধু এসে কি করবে? পৃথা একগাল হেসে বলল, ভাইয়া এসেছে 2 দিন আগে। তপার চোখ খুশিতে চকচক করে উঠল। সত্যি বলছিস তো, নাকি আমাকে নেওয়ার জন্য মিথ্যে বাহানা বানাচ্ছিস? তোকে নিতে আবার বাহানার প্রয়োজন আছে? মা দুটো ইমোশনাল ডায়লগ দিলেই তো তুই সুরসুর করে চলে যাবি। তোপা মৃদু হেসে বলল, তা ঠিকই বলেছিস। আন্টির কথা ফেলতে পারি না যে। এই পৃথিবীতে আমার মায়ের পরে আন্টি একমাত্র মহিলা যাকে আমি এতটা ভালোবাসি। পৃথাও একটুখানি হাসল। মেয়েটা একটু ভালোবাসা পেলেই একবারে গলে যায়, অথচ কপাল দেখ, সেই একটুখানি ভালোবাসাও জুটে না সেখানে। পৃথিবীটা বড্ড স্বার্থপর, আরো বেশি স্বার্থপর পৃথিবীর মানুষগুলো। কেউ কি নেই যে এই মেয়েটির ছোট্ট জীবনটা ভালোবাসায় ভরিয়ে রাখবে, সুখে মুড়িয়ে রাখবে, ঠিক যেভাবে রাখে কনকনে শীতের রাতে ছোট্ট শিশুকে তুলয় মুড়িয়ে। তোপা পৃথার বাড়িতে পৌঁছতেই পৃথার মা আয়েশাকে জড়িয়ে ধরল। আয়েশা তপার কপালে চুমু একে দিয়ে নিজেও জড়িয়ে নিলেন। খানিকক্ষণ পর মৃদু অভিমান করে বললেন, এত দেরি কেন করলি তুই? জানিস কতক্ষণ যাবত অপেক্ষা করছি আমি। প্রান্তও তোর উপর রেগে আছে। তোপা ভ্রু কুঁচকে বলল, ওহ ভালোই তো, তোমার ছেলে 2 দিন আগে এসে আমার কথা মনে করতে পারেনি, আর আমি একটু দেরি করাই রেগে আছে। কোথায় তোমার ছেলে? ডাকো দেখি। আয়েশা ডাকার আগেই সেখানে উপস্থিত হলো 2 জন সুদর্শন যুবক। অন্যজনের দিকে না তাকিয়ে প্রান্তর দিকে তাকিয়ে অভিযোগ করে বলল, 2 দিন আগে এসে একবার আমার সাথে দেখা করতে পারলে না তুমি? তা করবে কেন? আমি কি নিজের বোন নাকি? নিজের হলে ঠিকই দেখতে যেতে। প্রান্ত কিছু বলার আগেই আয়েশা এগিয়ে এসে বললেন, এত এত অভিমান অভিযোগ যেন না করতে পারিস সেজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোপা মৃদু হেসে বলল, কি সিদ্ধান্ত আন্টি? এই যে বলছিস এসেই দেখা করতে গেল না কেন? তাই আমি ভাবছি এসে যেন তোর মুখটাই সবার আগে দেখে সেই ব্যবস্থা করব। বিয়ে দেব তোদের দুজনের। তোপা প্রান্ত যেন আকাশ থেকে পড়ল। দুজন দুজনের দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করছে মাত্র কি বললেন আয়েশা। বোধগম্য হতেই দুজনে একসাথে বলল, মা। আন্টি।
কিন্তু এত কিছুর মাঝে কেউ একবারও খেয়াল করল না পেছনে দাঁড়ানো ব্যক্তির শক্ত মুঠোবন্দি হাতটা, যেখানে জীর্ণ শীর্ণ অবস্থায় বন্দি একটি মুঠোফোন, যার দামি গ্লাসটায় চুরচুর করে ভাঙ্গনের শব্দ হচ্ছে, ঠিক যেমনটা হচ্ছে তার হৃদ মাঝারে। আন্টি, এই কথাটা আর বলো না প্লিজ। ভাইয়া আমার কাছে আমার নিজের ভাইয়া, আমার মায়ের পেটের ভাই হলে যেমন হতো ঠিক তেমন। এই পবিত্র সম্পর্কটা তুমি অস্বস্তিতে মুড়িয়ে দিও না। মাথা নিচু করে বলল তোপা। প্রান্ত এতক্ষণ চুপ থাকলেও আর ধৈর্য বাঁধ মানল না তার। মায়ের হাত ধরে বলল, মা, আমার কাছে পৃথা আর তোপা আলাদা নয়। ওরা দুটোই আমার বোন। কখনো আলাদা করে দেখিনি আমি। আমি তো এটাই জানি, আমাদের মা বাবা আলাদা হলেও আমরা আপন ভাই বোন। দুটো বোন আমার। পৃথার জন্মের পর আমার খুশি তুমি দেখেছ, কিন্তু তপার আমাদের জীবনে আসার খুশি তুমি দেখনি। আমি দেখাতেই পারিনি, লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। কেন জানো মা, এই ভাবনাগুলোর জন্য। যেখানে পৃথাকে আমি নির্দ্বিধায় জড়িয়ে ধরতে পারি, আদর করতে পারি, সেখানে তপার হাতটা ধরে ভরসা দিতেও আমার দুবার চিন্তা করতে হয়, পাছে লোকে পবিত্র সম্পর্কটার অন্য মানে না বের করে ফেলে, কলঙ্কের আগুনে ঝলসে দেয়। কিন্তু দেখ মা, আমাদের মনে কিন্তু পাপ নেই। একটা পবিত্র সম্পর্ক বয়ে বেড়াচ্ছি আমরা দুজন। আমাদের সমাজটাই এমন। আমরা তো তবু আলাদা মায়ের পেটের সন্তান। আজকাল তো একই মায়ের পেটের ভাইবোনও রাস্তায় বের হতে পারে না, মানুষের নোংরা মানসিকতার জন্য। সেখানে আমরা তো কোন ছাড়। তবে যাই হয়ে যাক মা, আমি আমার বোন দুটোকে ঠিক এভাবেই ভালোবেসে যাব, আগলে রাখবো সারা জীবন। এই দুটো প্রাণ সারা জীবন আমার প্রাণভোমরা হয়েই থাকবে। তপার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল, কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠেছে সুখের হাসি। প্রান্ত দুহাত মেলে দুই বোনের দিকে তাকালো। পৃথা তোপা কাছে আসতেই আলতো করে জড়িয়ে নিল দুহাতে। পৃথা নির্বিকার থাকলেও তোপা ফুপিয়ে উঠল। প্রান্ত তপার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদে না বোন আমার। আমি আছি তো সারা জীবন তোদের ভালোবাসার জন্য। আর মা, আমার বিয়ের কথা বাদ দাও। আমার দুই রাজকন্যার জন্য রাজপুত্র খুঁজে দিয়ে তবেই আমার কথা ভাবব। আয়েশা চোখ মুছে মুখে সুখের হাসি ফুটিয়ে মাথা নাড়ালেন। তার সন্তানরা আজ বড় হয়ে গেছে, তার চিন্তা করার দিন শেষ। অদূরেই দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ ঘটিত ঘটনাগুলো অবলোকন করছিল পলক তাজওয়ার। এতক্ষণ মেজাজ বিগড়ে গেলেও এখন হৃদমাঝারে বইছে গা হিম করা শীতল সমীরণ। খাবার টেবিলে বসতেই সামনে পলককে দেখে হকচকিয়ে গেল তোপা। ভ্রু কুঁচকে বলল, আপনি আপনি এখানে কি করছেন? পলক তপার কুচকানো ভ্রু দেখে মুচকি হাসল। কিছু বলার আগেই প্রান্ত শশার স্লাইস মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, ও আমার বন্ধু, তুই ওকে চিনিস নাকি? তোপা বিড়বিড় করে বলল, চিনি না আবার। আকাইমা বেটা সারাক্ষণ আকামের মাথা খায় ভার্সিটিতে গিয়ে। পলক ভ্রু কুঁচকে বুঝার চেষ্টা করছে তপার বিড়বিড় করে বলা কথাগুলো। স্পষ্ট বুঝতে না পারলেও তোপা যে তাকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দিচ্ছে এটা খুব ভালো করেই বুঝতে পারল সে। প্রান্ত আবারও বলল, চিনিস ওকে? তোপা মৃদু হেসে বলল, পলক তাজওয়ার, রাইট। পলক ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে হাত বাড়িয়ে বলল, জি, পলক তাজওয়ার। আপনি? তোপা কটমট করে তাকালো। কোন লেবেলের ফাজিল লোকটা, এমন ব্যবহার করছে যেন আজই প্রথম দেখা হয়েছে। তোপা জোর করে একটু হেসে হাত বাড়িয়ে পলকের হাতে আলতো স্পর্শ করে বলল,
তিয়াশা তোপা। পলক হাতটা না ছেড়েই বলল, নাইস নেম। তা কোথায় লেখাপড়া করছেন? তোপা এবার অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। লোকটা কি নিদারুণ অভিনয়টাই না করছে। একে তো নির্দ্বিধায় সেরা অভিনেতা 2022 অ্যাওয়ার্ডটা দেওয়া যাবে। হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ফার্স্ট সেমিস্টার ইউনিভার্সিটি। আপনি? পলক অবাক হওয়ার ভান করে বলল, সে কি, আমিও তো তোমার ইউনিভার্সিটি থেকেই পাস আউট। তোমাকে কখনো দেখি না কেন ভার্সিটিতে? ক্লাস করো না নাকি? এটা তো ঠিক না প্রান্ত। তুই এত ব্রাইট স্টুডেন্ট ছিলি আর তোর বোন কিনা ফাঁকিবাজ। এটা তো ঠিক মানা যাচ্ছে না। তোপা এবার আর নিতে পারছে না। একটা লোক এত অবলীলায় কিভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে পারে? আবার পরক্ষণেই মন হলো তোপাকে খেপাতে চাইছে। তোপাও মনে মনে কঠিন পণ করল, এই লোকের কথায় আজ রেগে যাবে না। না মানে না। আপনি তো বললেন পাস আউট। যেহেতু ভাইয়ার বন্ধু সেহেতু আরো 2 বছর আগেই বেরিয়ে গেছেন। তাহলে আমাকে দেখবেন কি করে? আপনি তো এক্স স্টুডেন্ট। চেহারা দেখে তো প্রফেসর বলে মনে হচ্ছে না। আবার বখাটে হিসেবেও ঠিক মানাচ্ছে না। আপনি ভার্সিটিতে এক্সাক্টলি কি করেন বলুন তো? আকামের মাথা খান। পলক কেশে উঠল অপ্রস্তুত হয়ে। এই মেয়ে যে যথেষ্ট তেজি সেটা ও জানে, কিন্তু তাই বলে এভাবে বলবে? আকামের মাথা খায় মানে কি? পলক তাজওয়া রাকাইমা। হাউ ফানি। পলক কিছু বলার আগেই আয়েশা কপট রাগ দেখিয়ে বললেন, এসব কি ধরনের কথা তোপা? উনি তোমার বড়। সম্মান দিয়ে কথা বলো। পলক মুচকি হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে আন্টি। বাচ্চা মানুষ বুঝতে পারেনি। মুহূর্তেই তপার চেহারার রং পাল্টে গেল। চোখ দুটো শুভ্র থেকে রক্তিম আভায় ছেয়ে গেল। রেগে গিয়ে বলল, আমি মোটেও বাচ্চা নই। আপনিই বলুন না কি করেন আপনি সারাদিন ভার্সিটিতে? সেই তো এই গাছের তলায় ওই গাছের তলায় আড্ডা মারেন। এটা কি আকামের মাথা খাওয়া নয়? আজ লাইব্রেরি তো কাল লিফট, সেগুলো কি আকামের মাথা খাওয়া নয়? আবার বিপক্ষ দল চিরকুটে হাবিজাবি লিখে দিবে, সেটা নিয়ে একদফা ঝামেলা হবে, সেটাও কি আকামের মাথা খাওয়া নয়? নাকি এগুলোই সবচেয়ে দরকারি কাজ? পলক হা করে তাকিয়ে রইল। তপার হঠাৎ ক্ষেপে যাওয়ার কারণ বুঝতে পারল না সে। প্রান্ত ব্যাপারটা সামাল দিতে তাড়াহুড়ো করে বলল, পলক তোরা আগে থেকে পরিচিত? তপার সাথে তোর আগে থেকে ঝামেলা চলছে? পলক অসহায় মুখ করে তাকালো তপার দিকে। তোপা তখন মাথা নিচু করে রয়েছে। মিনিট দুয়েক পর খাবার রেখে হাত ধুয়ে চলে গেল সবার চোখের আড়ালে। পলক প্রান্তের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলল, আমার জন্য ও না খেয়ে চলে গেল। কিন্তু আমি এমন কি বললাম যাতে ও এত রেগে গেল? প্রান্ত পলকের থেকে চোখ সরিয়ে নিয়ে তাড়াহুড়ো করে বলল, হয়তো আগের রাগ ঝেড়েছে। ব্যাপার না, কিছুক্ষণ পর রাগ কমে গেলেই খেয়ে নিবে। তুই খাওয়া শেষ কর। পলকও আর খেল না, হাত ধুয়ে নিল। মিনিট 5 পর প্রান্তের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোর বোন কোন দিকে গেল রে? প্রান্ত ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, পৃথা। উহু। তিয়াশা। প্রান্ত ভ্রু কুঁচকে বলল, ওরে দিয়ে কি করবি? এমনিতেই রেগে আছে। আর রাগ বাড়িয়ে দিস না দোস্ত। ও আছে হয়তো নিজের মতো। পলক অধৈর্য হয়ে বলল, বল না কোন দিকে গেল? আমি রাগাব না আর। প্রমিস।
প্রান্তের ভ্রু আরও খানিকটা কুঁচকে গেলে পলক দুই ভ্রুর দুই পাশে চেপে ধরে বলল, তোরা ভাইবোন আমাকে ভ্রু কুঁচকে দেখাচ্ছিস? একজন তো চোখও দেখায়। পলক তাজওয়ারের এত খারাপ দিনও আসেনি যে সবার চোখ দেখবে, কুঁচকানো কপাল দেখবে। এগুলো দেখানো শুধু পলক তাজওয়ারের নিজস্ব অধিকার। পলক তাজওয়ার দেখাতে অভ্যস্ত, দেখতে নয়। এখন তাড়াতাড়ি বল তোর বোন কোন দিকে গেল? আমি সব জায়গা খুঁজে দেখতে গেলে কিন্তু বাড়ি আর বাড়ি থাকবে না, ডাস্টবিন হয়ে যাবে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, সামনে যে রুম পড়বে সেখানেই ঢুকে পড়বি। বারান্দায় আছে হয়তো, নক করে ঢুকবি রুমে, মনে থাকে যেন। আর হ্যাঁ, পৃথাও আছে সেখানে। পলক ভ্রু কুঁচকে বলল, তুই আমাকে ম্যানার্স শেখাচ্ছিস? প্রান্ত মাথা ঝুঁকিয়ে বুকে হাত রেখে বলল, আপনাকে শেখায় কার সাধ্যি? পলক আর কিছু না বলে ধূপ ধাপ্পা ফেলে চলে গেল। পেছনে প্রান্ত মৃদু হেসে বলল, বন্ধু আমার অ্যারেস্ট হয়ে গেছে তবে। গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে মায়াবী জোছনা উকি দিচ্ছে পৃথার রুমের বারান্দায়। লাইট বন্ধ করে রাখায় আধো আলো আধো অন্ধকারে মোহনীয় লাগছে চারিপাশ। তোপা একধানে তাকিয়ে আছে সামনের দিকে। স্পষ্ট কিছুই দেখছে না সে। কোনো একটা বস্তুর উপর দৃষ্টি নিক্ষেপ করেনি সে, শুধু চেয়ে থাকার জন্যই চেয়ে আছে। বাইরের পৃথিবীর প্রতি তার লেশমাত্র আগ্রহ নেই। সে ব্যস্ত জোছনার আলোয় নিজেকে ভেজাতে। বিছানায় বসে ফোন ঘাঁটছিল পৃথা। তপার কাছে গিয়েছিল, কিন্তু তপার কোনো ধ্যান জ্ঞান নেই বলে রুমে ফিরে এসেছে। এখন বোম মারলেও তোপাকে নিজের ভাবনা থেকে সরানো যাবে না, এটা সে খুব ভালো করেই জানে। পলক রুমে ঢুকে পৃথার থেকে জেনে নিল তপার অবস্থান সম্পর্কে। পৃথাকে খাবার নিয়ে আসতে বলে পা বাড়ালো তপার দিকে। পলক তপার পেছনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। তোপা বুঝতে পেরেও নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। পলক মৃদু স্বরে ডাকল, তিয়াশা, এদিকে তাকাও। তোপা তবুও নির্বিকার। পলক কপালে আঙুল চালিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি এদিকে ফিরতে বলেছি তোমাকে। তোপা না ঘুরেই বলল, কেন এসেছেন এখানে? তখন ওগুলো বলার আগে মনে ছিল না। চলে যান, আমাকে একা থাকতে দিন। পলক ভ্রু কুঁচকে ফেলল। কিঞ্চিত সময় পর উচ্চস্বরে হেসে উঠল। হাসির দাপটে সারা শরীর কেঁপে উঠল পলকের। হাসি থামিয়ে বলল, তুমি কি ভেবেছ আমি তোমার রাগ ভাঙাতে এসেছি? পলক তাজওয়ারকে চেনো নি তুমি? কে হও তুমি, আমার বউ নাকি গার্লফ্রেন্ড? তোমার রাগ ভাঙাতে কেন আসবো আমি? নাকি প্রতি মাসে বেতন দাও তোমার রাগ ভাঙানোর জন্য? বলো কোনটা? তোপা পেছনে ফিরে ভ্রু কুঁচকে তাকালো। পলক শুভ্র শার্টের হাতা গোটানোর ভান করে তেরে এসে বলল, পলক তাজওয়ারকে চোখ দেখাচ্ছ মেয়ে? চেনো আমি কে? তোপা কঠিন গলায় বলল, খুব ভালো করে। আপনি একটা ইতর প্রজাতির প্রাণী। কৃষ্ণময়ী, তোমার মেঘবরণ কেশের মাতাল করা গন্ধে মাতোয়ারা হতে চাই বারংবার। সকাল 6টার সময় এরকম একটা মেসেজ দেখে আপনা আপনি 2-3টে ভাঁজ পড়ে গেল তপার কপালে। ডিলিট করতে গিয়ে নজরে এলো অনেক দিন আগের একটি মেসেজ। আমার কৃষ্ণময়ী, মেয়েদের নাকি লম্বা চুলে সুন্দর দেখতে লাগে। আজ আমি নিশ্চিত। তোপা গুনে গুনে দেখল 2 মাস 28 দিন আগের মেসেজ। আনমনে ভাবতে লাগল, কে লোকটা? আমি কি চিনি? আমার নাম্বারই বা কোথায় পেল? আর সকাল সকালই কেন মেসেজ এলো? লোকটা কি আমাকে দেখতে পাচ্ছে?
নাম্বার আর দেখতে পাওয়ার কথা মনে হতেই তাজমহলের কথা মনে হলো। কিন্তু পরক্ষণেই ভাবল লোকটা তো কিছুদিন আগে কেক অর্ডার দিয়েছিল। সে কেন হবে? কিন্তু কে সে? এমন হাজারো ভাবনা ঠেলে ফেলে দিয়ে মন দিল নিজের কাজে। ডিমের ফোম তৈরি করে তাতে ময়দা মিশিয়ে নিল। ব্যাটার প্রস্তুত করে মোল্ডে ঢেলে ওভেনে দিয়ে বই নিয়ে বসল। আজ 6টা কেকের অর্ডার রয়েছে। এছাড়াও 2টো সুপার শপে দিতে হবে কিছু। ব্যস্ত তপার সময় কোথায় এসব নিয়ে ভাবার। জীবনটা এখন নতুন লাগে তপার কাছে। এই তো সেদিনও হাহুতাশ করে মরছিল। কিভাবে খেয়ে পড়ে বাঁচবে সে? কিভাবেই বা লেখাপড়ার খরচ চালাবে? কিন্তু আল্লাহ তো আছেন। তিনিই একটা পথ দেখিয়েছেন। পৃথার উছিলায় তার কর্মসংস্থানের একটা সুযোগ করে দিয়েছেন। এখন আগের মতো ভাবতে হয় না, চিন্তা করতে হয় না রাত পোহালে সকালে কি খাবো, আদৌ খাবার পাবো তো। একটা ক্লাস শেষে বেরিয়ে এলো তোপা। মাথাটা প্রচণ্ড ধরেছে তার। লাইব্রেরিতে গিয়ে একটু বসবে সে। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে সামনে কতগুলো পা দেখে থেমে গেল। মাথা উঁচু করে দেখল রাত্রি দাঁড়িয়ে, সাথে আরো 5-6 জন। তোপা বিরক্তি ভঙ্গিতে তাকালো। রাত্রি তপার পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে বলল, দেখতে তো হাভাতে হাবা গোবাই মনে হয়। তলে তলে এত কিছু করছিস কিভাবে তুই? তোপা বিক্ষিপ্ত নয়নে তাকিয়ে বলল, কি করেছি আমি? রাত্রি অট্টহাসি দিয়ে পাশের জনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, এই দেখ এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তলে তলে যে আস্ত পুকুরটাই খেয়ে নিচ্ছে। বেয়াদব মেয়ে কোথাকার। তোপা নিজেকে কন্ট্রোল করে বলল, মুখ সামলে কথা বলুন। কি বলছিলেন? পুকুর খেয়ে নিচ্ছি? খেলে পুরো সমুদ্রটাই গিলে ফেলব। পুকুর ছুঁয়ে হাত নোংরা করার কোনো ইচ্ছে আমার নেই। এখন ঝেড়ে কাশুন তো দেখি ঝটপট, নয়তো বিদেয় হন চোখের সামনে থেকে। রাত্রি নিজের দুহাত মুঠো করে ফেলল। কাটকাট গলায় বলল, পলককে কি দেখিয়ে পাগল করেছিস তুই? এই শরীর। বিছানায় গিয়েছিস ওর সাথে। যে পলক আমার দিকে ফিরেও তাকায় না সে তোর মতো কালির সাথে কিভাবে থাকে? বল, এই শরীরটা দিয়েই পাগল করেছিস ওকে, তাই না? তপার মাথা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো টগবগ করছে। চোখ কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। কানের ভেতরে মনে হচ্ছে ফুটন্ত সীসা ঢেলে দিয়েছে। নিজের রাগটা সংবরণ করার চেষ্টা করে বলল, আপনার দিকে ফিরে তাকায় না কেন আপনার পেয়ারি পলক তাজওয়ার? আপনি শরীর দেখাতে পারেন না? দেখতে তো ভালোই মনে হচ্ছে। তাহলে তাকে দেখাতে কি সমস্যা? বিছানায় যেতেও নিশ্চয়ই আপত্তি নেই। আপনার সো কোল্ড পলক তাজওয়ার এত সুন্দর ফিগার দেখে নিশ্চয়ই ছেড়ে দেবে না আপনাকে। তাহলে যাচ্ছেন না কেন? নাকি আপনার মধ্যেই কোনো ঘাপলা আছে? আছে নাকি? এরকম কিছু থাকলে আপনি আমাকে নিঃসংকোচে বলতে পারেন। আমার এক পরিচিত ডাক্তার আছে। তাকে বলে এই সমস্যা বিশেষজ্ঞ কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে বলবো। যাবেন তো মিস রাত্রি? রাত্রি সবটা শুনে তেরে এসে তপার গালে চড় মারতে উদ্যত হয়। তোপা হাত মুচড়ে ধরে পিঠে ঠেকিয়ে বলল, আমাকে অবলা ভেবে ভুল করবেন না। দেয়ালে পিঠ ঠেকে গেলে সবাই ঘুরে দাঁড়াতে পারে। আর চড় আমিও মারতে পারি। কিন্তু আমার পরিবার আমাকে সেই শিক্ষা দেয়নি। কিন্তু আর একবার যদি এই হাত আমাকে স্পর্শ করার চেষ্টা করে তবে হাত আর হাতের জায়গায় থাকবে না। মাইন্ড ইট। রাত্রি আবারও হেসে উঠল। পরিবারের বড়াই করছিস? তা তোর পরিবার তোকে কি শিক্ষা দিয়েছে? লাইব্রেরিতে লটার পটর করতে?
লিফটে গিয়ে জোরাজোরি করতে, নাকি ছেলেদের সাথে চিপকে থাকতে? আরও তো ছেলে আছে, কিন্তু পলকই কেন? পলক হ্যান্ডসাম বলে নাকি ওর টাকা আছে বলে? প্রস্টিটিউটের মতো ওর থেকে টাকা নিয়ে নিজের পরিবার চালাচ্ছিস? লজ্জা করে না? শালি প্রস্টিটিউট কোথাকার! আবার পরিবারের ডায়লগ শোনাতে আসে। তপার চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে শুরু করল। বা হাতে চোখ মুছে কিছু বলার আগেই সশব্দে রাত্রির গালে ছুঁয়ে দিল একটি ফর্সা ইস্পাত কঠিন হাত। রাত্রি হঠাৎ আক্রমণ সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল। তোপা অবাক হয়ে চেয়ে রইল সামনে দাঁড়ানো মানুষটার দিকে। পলক রাগে ফুঁসতে ফুঁসতে তপার দিকে তাকিয়ে বলল, আল্লাহ মুখ দেয়নি সাথে? পটর পটর কি কেবল আমার সাথেই করতে পারো? আমার একটা কথাও তো মাটিতে পড়তে দাও না তুমি? তাহলে ওর বেলায় মুখে কুলু পেটে রেখেছ কেন? দুঘা লাগিয়ে দিতে পারোনি? তোপা ঈষৎ রেগে বলল, সবকিছু আপনার জন্য হয়েছে। না আপনার সাথে দেখা হতো, আর না রাত্রির সাথে কোনো ঝামেলা হতো। সেই প্রথম দিন থেকে আপনি আমার মাথায় উঠে নেচে যাচ্ছেন। আমি বলেছিলাম লাইব্রেরিতে আসতে। আমি বলেছিলাম লিফটে আমার সাথে যেতে। না তো? তাহলে নোংরা কথাগুলো আমাকেই কেন শুনতে হবে? আমি মেয়ে বলে? নাকি আমি অসহায় বলে? কোনটা মিস্টার পলক তাজওয়ার? ঝামেলা আপনার আর আপনার রাত্রির। কিন্তু এর মাঝে আমি কেন? কেন আপনারা আমাকেই পেলেন আপনাদের দাবার গুটি বানানোর জন্য? আর আপনার রাত্রি, সে যদি আপনাকে এতই চায় তবে কেন সেদিন আমাকে পাঠালো ওই চিরকুট দিয়ে? নিজেই যেতে পারত। আর যখন আমাকে পাঠালোই আপনি কেন এসে ওর সাথে ঝামেলা করলেন? করবেনই তো। সমস্যা তো আপনার হচ্ছে না, ঝামেলা তো আমাকেই পোহাতে হচ্ছে। অসহায় তো আমি, আপনি নন। রাত্রির দিকে তাকিয়ে আঙুল তুলে বলল, মিস রাত্রি, লাস্ট একটা সুযোগ দিচ্ছি। এরপর আমার পেছনে লাগতে আসলে আমার মুখ নয় হাত চলবে। এটা শুধু কথার কথা নয়, সময় আসলে বাস্তবে রূপ নেবে। আর হ্যাঁ, আমি কালো। এটা একান্তই আমার গায়ের রং। না আমি আপনার গায়ের সাথে ঢলাঢলি করে আপনার ফর্সা রং কালো বানিয়ে দিচ্ছি, আর না আপনার ভাইয়ের বউ হচ্ছি। তাই আমার গায়ের রং নিয়ে আপনার সমস্যা হওয়ার কথা নয়। এটা একান্তই আমার, আর আমি এতেই সুখী। আমার তো বাইরেটা কালো, কিন্তু আপনার তো অন্তর পর্যন্ত কালো। নোংরা, জঘন্য, দুর্গন্ধযুক্ত। বলে আর এক মুহূর্ত দেরি না করে পলকের দিকে আর চোখে একবার তাকিয়ে হনহন করে লাইব্রেরির দিকে চলে গেল। রাত্রি ক্রোধে ফেটে পড়লেও পলক অপলক তাকিয়ে রইল তপার পশ্চাৎগমনের দিকে। লাইব্রেরিতে গিয়ে নীরব অশ্রু বিসর্জন দিল অনেকটা সময় নিয়ে। নিজের ভাগ্যের উপর ভীষণ রাগ হয় তপার। কি হতো যদি একটুখানি সুখ লেখা হতো সেখানে? কি হতো যদি একান্তই আপন বলে কেউ থাকতো তার? কি হতো যদি ছোট বেলাটা ভয়ঙ্কর না হয়ে একটুখানি মধুর হতো? কি হতো যদি ওই নোংরা হাতটা ছুঁয়ে না দিত ওর ছোট্ট কোমলমতি শরীরটা? আর নিতে পারছে না তোপা। ছোট্ট জীবনটা ভীষণ ভারী লাগছে নিজের কাছে। না পারছে নিজের মৃত্যু কামনা করতে, আর না পারছে সহ্য করতে। পলক ঘণ্টা খানেক সময় ধরে অপেক্ষা করছে তপার বের হওয়ার, কিন্তু সে তো বের হওয়ার নামই নিচ্ছে না। লাইব্রেরির কোন কোনায় ঘাপটি মেরে আছে কে জানে। এই মেয়ে যে এত লাইব্রেরিতে কি করে ভেবে পায় না পলক। সময় পেলেই ছুট লাগায় লাইব্রেরিতে। দীর্ঘ সময় পর ধীর পায়ে বের হলো তোপা। গুটি গুটি পায়ে এগিয়ে গেল পলকের দিকে।
তোপাকে আসতে দেখে পলক নড়েচড়ে দাঁড়ালো, কিন্তু তোপা সেদিকে পাত্তা না দিয়ে নিচের দিকে তাকিয়ে এগিয়ে গেল গেটের দিকে। পলকের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। দ্রুত গতিতে হেঁটে এসে তপার সাথে পা মিলিয়ে বলল, তিয়াশা, কথা শোনা আমার। রাত্রির ব্যবহারের পেছনে আমার কোনো হাত নেই। আমাকে ভুল বুঝো না তুমি। আরও কিছু বলার আগেই তোপা পলকের দিকে তাকিয়ে বলল, থামুন আপনি। আমি কিছু শুনতে চেয়েছি আপনার কাছে। চাইনি তো। তাহলে ভার্সিটিতে এত স্টুডেন্ট, সবার সাথেই কি একই ব্যবহার করেন? না তো। তবে আমার বেলায় কেন? আমি চাই না তো আপনার এত মনোযোগ। সত্যিই চাই না। আমি হাত জোর করছি, প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। আমি সাধারণ হয়েই বাঁচতে দিন। দয়া করে আমার সামনে আর এভাবে আসবেন না। অন্য 10টা স্টুডেন্টের মতোই ব্যবহার করুন আমার সাথে। দয়া করুন আমাকে। দোহাই লাগে। পলক অবাক হয়ে চেয়ে দেখল তপার নিঃসংকোচ আবদার। একবারও বুক কাঁপল না এভাবে বলতে। একবারও ভাবল না পলক থাকবে কি করে তার কৃষ্ণময়ীকে না দেখে। পলক, তুমি কি ভেবেই নিয়েছ এভাবে ভবঘুরে হয়ে জীবন কাটিয়ে দেবে? পলক মায়ের কথা শুনে খাওয়া থামিয়ে দিল। মৃদু স্বরে বলল, কি হয়েছে মা? এভাবে বলছো কেন? পায়েল দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি এখন যোগ্য হয়েছ পলক। তোমার কি মনে হচ্ছে না তোমার এখন অফিস জয়েন করা উচিত? তোমার বাবার বয়স হচ্ছে। এখনো এত প্রেসার নিতে পারে লোকটা? তুমি হয়তো এটাও জানো না কাল বুকের ব্যথার জন্য হসপিটালে যেতে হয়েছিল তাকে। তুমি তো ঠিকমতো বাসায়ও আসো না। জানবে কি করে? ভার্সিটি লাইফ শেষ হয়েছে 2 বছর আগে। এখনো কেন আঁকড়ে আছো সেখানে? রাজনীতি কি দেবে তোমাকে ওই রাজনীতি? হ্যাঁ, তুমি মানুষের সাহায্য করতে চাও তো করো। তোমার বাবার যথেষ্ট আছে পলক। সেখান থেকে সাধ্যমতো সাহায্য করো তুমি। আমাদের কোনো আপত্তি নেই। আমাদের একটাই সন্তান তুমি। তোমাকে নিয়ে আমাদের চিন্তা হয় পলক। ওই অনিশ্চিত জীবনের দিকে আমরা তোমাকে যেতে দিতে চাই না। চাই না তোমার চিন্তায় ধুকে ধুকে মারা যেতে। আমরা চাই তুমি তোমার বাবার ব্যবসার হাল ধরো। নাকি তোমার ক্ষমতা চাই পলক? পলক মাথা নিচু করে বলল, ক্ষমতার লোভ আমার কোনো কালেই ছিল না মা। ঠিক আছে, আমি অফিস জয়েন করব। বাবা, আমি আগামী কালই যাব অফিসে। তুমি ব্যবস্থা করো। পায়েল খুশি হলেও ছেলের মুখটা দেখে খুশির মাত্রাটা কমে গেল। তোর কি কিছু হয়েছে পলক? রায়হান তাজওয়ার মৃদু স্বরে বললেন। পলক বাবার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, বিরহ চলছে বাবা। তবে সেটা একতরফা বিরহ। রায়হান তাজওয়ার কিছু বুঝতে না পেরে স্ত্রী পায়েলের দিকে তাকালেন জিজ্ঞাসু দৃষ্টিতে। পায়েল স্বামীর দিকে তাকিয়ে ইশারায় বোঝালেন সে কিছু জানে না এ ব্যাপারে। একদিন 2 দিন করে 15টি দিন পার হয়ে গেছে। তোপা পলকের দেখা পায়নি। প্রথম দিকে ব্যাপারটা আমলে না নিলেও দিন গড়াতে থাকলে তোপা চিন্তিত হয়ে পড়ল। কেন আসছে না লোকটা? প্রান্তকে ফোন করে কিছু জানতে চাওয়ারও সাহস হচ্ছে না তার। পাছে প্রান্ত কি না কি ভেবে বসে। অজ্ঞতা দিন গুনতে থাকলো পলকের ফিরে আসার। পলক অফিসে নিজেকে মানিয়ে নিয়েছে। বাবার সাথে নিয়মিত অফিস করছে সে। সেদিনের পর থেকে আর ভার্সিটি মুখও হয়নি। তবে তোপাকে না দেখেও থাকেনি। 3 দিন যেতেই মারাত্মক হাঁসফাঁস লাগতে শুরু করে। আর থাকতে না পেরে টুক করে রাস্তা থেকে দেখে চলে এসেছে।
দেখেছে কৃষ্ণময়ীর মায়াময়ী রূপ, সেটাও পৃথার সাহায্যে। প্রান্তর থেকে পৃথার নাম্বার নিয়ে পৃথাকে বলেছিল তোপাকে নিয়ে বাইরে বের হতে। তাছাড়া তো তপার দেখা পাওয়া ভার। ক্লাস আর জরুরি দরকার ছাড়া সে বারমুখ হয় না। 15 দিন পর আবার পলকের ফোন পেয়ে পৃথা মুচকি হাসল। আবার বোধহয় তৃষ্ণা পেয়েছে পলকের, সেটা ভেবে ফোন ধরেই বলল, ভাইয়া আবার তৃষ্ণা পেয়েছে। পলক পৃথার মুখে এহেন কথা শুনে কেসে উঠল। লাজুক হেসে বলল, তা তো পেয়েছেই বটে, আমি কিন্তু আর বাইরে নিয়ে যেতে পারবো না, ওর শরীরটা ভালো নয় তেমন। কাল হালকা জ্বরও এসেছিল। পলক উদ্বিগ্ন হয়ে বলল, সে কি ঠিক আছে এখন? হসপিটালে নিয়ে যেতে হবে। পৃথা হাসল, ভালো লাগার হাসি, তৃপ্তির হাসি। না ভাইয়া, হসপিটালে নেয়ার মতো বাড়াবাড়ি হয়নি, ঠিক আছে মোটামুটি। ক্লাসেও গিয়েছিল আজ। বেশি সমস্যা হলে তো যেত না। যাই হোক, আপনি হঠাৎ কল দিলেন। পলক আমতা আমতা করে বলল, দেখতে ইচ্ছে করছিল কিন্তু। পৃথা হাসি লুকিয়ে বলল, ছবিতে মন ভরবে। অজ্ঞতা রাজি হলো পলক। নাই মামার থেকে কানা মামা ভালো। সামনে থেকে না দেখতে পারলেও ছবি দেখেই মন ভরিয়ে নেয়ার আশায় বুক বাঁধল। ঘণ্টা খানেক যেতেই মেসেজের টুংটাং শব্দে পলক হুড়মুড়িয়ে পড়ল ফোনের উপর। মোবাইল স্ক্রিনে স্পর্শ করতেই ভেসে উঠল তপার মোহময়ী মুখখানা। 3টে ছবি দেখার পর সামনে এলো 3 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও, যেখানে তোপা বিছানায় বসে চুলে তেল দিচ্ছে। লম্বা ঘনকালো চুলগুলো গাত্র পেরিয়ে বিছানায় লুটোপুটি খাচ্ছে। মাঝে মাঝে তোপা বিরক্তিকর শব্দ করছে মুখ দিয়ে। মনে হচ্ছে চুলগুলোর উপর ভীষণ বিরক্ত সে। পলক আয়েসি ভঙ্গিতে বসে গভীর মনোযোগ দিয়ে দেখছে তার কৃষ্ণময়ীর কেশরাশি। তেল দেয়া শেষ করে চিরুনি করতে শুরু করল। এর মাঝে একবার সোজা তাকিয়ে মৃদু হেসে বলল, হয়েছে তো ভিডিও করা, এবার রেখে দে, আমার অস্বস্তি হচ্ছে। আর একটু, তুই চিরুনি করো না, চুল বাঁধা ভিডিও করব তো। পৃথার কণ্ঠস্বর ভেসে আসল, কিন্তু তাকে দেখতে পেল না পলক। হয়তো ফোনটা ধরে ছিল সে। চিরুনি করা শেষে হাঁটু অবধি লম্বা চুলগুলো বিনুনি করে নিল। ব্যাস এতটুকুই। এতটুকুতেই মনের কোণে প্রশান্তির হাওয়া বয়ে গেল। পলক আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। জীবনটা নতুন লাগছে তার। সবকিছু কেমন অন্য রকম। সুখ সুখ অনুভূত হচ্ছে তার। মনে হচ্ছে যেন সুখের অসুখ হয়েছে। দীর্ঘ 22 দিন পর কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল তোপা। পার্কিং জোনে বাইকের উপর বসে গভীর মনোযোগ দিয়ে গেইটের দিকে তাকিয়ে আছে সে। তোপা ধীর পায়ে পলককে অতিক্রম করে চলে গেল। কাছাকাছি এসে আর তাকালো না একটা বারের জন্য। তাকালেই দেখতে পেত একজন মানুষ কতটা ব্যাকুল হয়ে অবলোকন করছে তাকে। কতটা মায়া ভরা দৃষ্টি নিয়ে অপেক্ষা করছে সে। কিন্তু আফসোস, সে একবারের জন্য বুঝল না পলকের আকুলতা। কিছুক্ষণ পর তোপা তার ভার্সিটির এক বান্ধবী লুবনাকে নিয়ে হাজির হল পলকের আস্তানায়। পেছনে দাঁড়িয়ে মিহি স্বরে শুধালো, এক্সকিউজ মি ভাইয়া। পলকের কপালের রগগুলো দপ দপ করে উঠল। এতদিন পরে এসে কি মধুর বুলি শোনাচ্ছে। ভাইয়া। হা। শুনেও না শোনার ভান করে নিজের কথা চালিয়ে গেল সামনের গোটা কতেক মানুষের দিকে তাকিয়ে। তোপা গলার জোর আরেকটুখানি বাড়িয়ে বলল, শুনতে পাচ্ছেন? হ্যালো।
পলক তখনও পেছনে ফিরে তাকিয়ে রইল। তোপা এবার বেশ জোরে সরেই বলল, মিস্টার তাজওয়ার, আমি কিছু বলতে চাচ্ছি তো। পলক মুচকি হাসল, কিন্তু তপার দিকে তাকানোর আগে মুখে গম্ভীরতা ফুটিয়ে গমগমে গলায় বলল, জি বলুন। তোপা আমতা আমতা করে বলল, আসলে কয়েকদিন যাবৎ ক্যাম্পাসের বাইরে কিছু বখাটে হ্যারাসমেন্ট করছে সব মেয়েদের। মাঝে মাঝে ক্যাম্পাসে এসেও হানা দিচ্ছে। পলক ভ্রু কুঁচকে বলল, আমি কি করতে পারি? সবার প্রবলেম সলভ করার দায়িত্ব নিশ্চয়ই একা আমার নয়। আপনি বরং দায়িত্ব নিয়ে নিজের সমস্যা নিজেই সমাধান করুন। তোপা আশাক্ষুণ্ণ হল। পলক এভাবে বলবে ও ভাবতেই পারেনি। মন খারাপ করে বলল, আমি আমার জন্য বলছি না, আমাকে কে কি বলবে? আমি তো সবার মতো রূপবতী রূপসী নই। কিন্তু বাকি মেয়েগুলো ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে। কাল একজনের ওড়না টেনে নিয়েছে। এভাবে চলতে থাকলে মেয়েগুলো ক্লাস করবে কি করে? পলক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, মিস তিয়াশা, আপনি নিজের চরকায় তেল দিন। অন্যের টানা ভাবলেও চলবে। তোপা মাথা নিচু করে ফেলল। চোখের কার্নিশে বিন্দু বিন্দু জল জমতে শুরু করেছে। যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। কিন্তু ও চায় না এই নাক উঁচু লোকটার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে। তাই লুবনার হাত ধরে বলল, ক্লাস শুরু হয়ে যাবে, চল। লুবনা হাতটা ছাড়িয়ে পলকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ওরা অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। কাল একজনের ওড়না টেনে নিয়েছিল। তোপা প্রতিবাদ করাই ওর হাত ধরে অশ্লীল কথা শুনিয়েছে, আজেবাজে ইঙ্গিত দিয়েছে। আপনি প্লিজ কিছু একটা করুন। আমরা অন্য কাউকে ভরসা করতে পারছি না। আপনি এতদিন ভার্সিটিতে আসেননি। আমরা কতটা অসহায় ছিলাম বলে বোঝাতে পারবো না। আপনি ওদের একটা ব্যবস্থা করুন দয়া করে। পলক গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, ক্লাসে যাও। 308 নাম্বার রুম। বিশালাকা এই রুমটি হলরুম। হলরুমের সামনে দিয়ে যাওয়ার সময় কানে এক মাদকতাময় সুর ভেসে এলো। থমকে দাঁড়ালো তোপা। পা দুটো হঠাৎই তপার সাথে বিদ্রোহ করে নিজেদের চলার গতি থামিয়ে দিল। দরজাটা একটু ঠেলে ভেতরে উকি দিল তোপা। অদূরেই চেয়ারে বসে গিটারে টুংটাং শব্দ তুলে চোখ বন্ধ করে সুরের ঝংকার তুলছে পলক। তোপা নিষ্প্রভ চাহনিতে চেয়ে রইল কেবল শুভ্র মুখখানিতে। কর্ণকুহরে প্রবেশ করছে হৃদয় কাঁপানো সুর। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলতাই। আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পুবে বাতাস এল হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি না চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে। বুকের ভেতরটায় প্রবল বেগে ঝড় বইছে। শান্ত হতে না পেরে দরজা থেকে পিছিয়ে গেল তোপা। এক ছুটে লাইব্রেরিতে গিয়ে বইয়ের তাকের সাথে লেগে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। গান শেষ করে দরজার দিকে তাকিয়ে মুচকি হাসল পলক। একবারের জন্য সে দেখেছিল তার কৃষ্ণময়ের মুগ্ধ চাহনি। দেখেছিল হরিণী চোখের কার্নিশে চিকচিক করা নোনাজলটুকু।
ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে লাজুক হাসল পলক। তবে কি কৃষ্ণময়ী ও মাতোয়ারা হচ্ছে তার মতো? মনের মধ্যে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে তপার। কেন গাইল সে এই গান? এত মোহনীয় কণ্ঠে কেন গাইতে হবে? তোপা যে বেসামাল হয়ে যাচ্ছে, সে কি বুঝতে পারছে না? নাকি ইচ্ছে করেই করছে এমন? কিন্তু তপার যে বেসামাল হলে চলবে না। সে তো চাঁদের দিকে হাত বাড়াতে পারবে না। চাঁদ কেবল দূর থেকে দেখাটাই শোভা পায়, হাতে পাওয়াটা তো কল্পনা মাত্র। পরের দিন ক্যাম্পাসে প্রবেশ পথে কোনো আপত্তিকর ঘটনার সম্মুখীন হল না তোপা। কিন্তু বিষয়টা আমলে নিল না। ভাবল ভেতরে গিয়ে হয়তো তাদের দেখা মিলবে। কিছুদিন ধরে এটাই রুটিন মাফিক চলে আসছে, হয় বাইরে হ্যারাস করবে, নয়তো ভেতরে। কিন্তু আজ ক্যাম্পাসে ঢুকতেই তপার চক্ষু চড়ক গাছ। তপার হাত ধরে বাজে কথা বলা ছেলেটার হাত গলার সাথে ঝুলছে। ভাঙ্গা হাতে ব্যান্ডেজ লাগিয়ে গলায় ঝুলিয়ে রেখেছে। বাকি সাগরেদদের অবস্থাও খুব একটা ভালো নয়। তপা অবাক হয়ে চেয়ে রইল সেদিকে। এদের এই হাল কে করল? ভাবতে ভাবতে ছেলেটা এগিয়ে এসে মাফ চাইল তপার কাছে। তপা চোখ বড় বড় করে সবটা বোঝার চেষ্টা করছে। একে একে কালকের ঘটনাগুলো মনে করতেই ঠোঁটের কোণে মৃদু একটা হাসি ফুটে উঠল তার, যা এড়ালো না অদূরে দাঁড়িয়ে থাকা পলক তাজোয়ারের জহুরি দৃষ্টির। নিজেও এক চুটকি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। আপাতত তার কাজ এখন খতম। কৃষ্ণময়ী, আমার ঘুম কেড়ে নিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ? ঘুমিয়ে নাও যত ইচ্ছে। একবার কাছে পাই, তারপর তোমার শাস্তি হবে, কঠিন শাস্তি। তপা মেসেজ দেখে ভ্রু কুঁচকে ফেলল আর বিড়বিড় করে বলল, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মিস্টার কুলক তাজোয়ারকে বলতে হবে এর হাতটাও গলায় ঝুলিয়ে দিতে, যাতে আর মেসেজ টাইপ করতে না পারে। চলবে।